আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ব্লাড এন্ড সার্কুলেশন খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখবো। সো অনেকক্ষণ ধরে ওয়েট করাচ্ছিলাম। আই এম সরি, রাস্তায় এত বেশি জ্যাম ছিল এবং রাস্তার অবস্থা খুবই বাজে, পুরো রাস্তা পানি দিয়ে ভরপুর। সো কথা বাড়াচ্ছি না। সো আজকে আমরা পড়বো ব্লাড এন্ড সার্কুলেশন। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট কমন বা সুপারফিশিয়াল টপিক ফর এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন। সো এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং দেখা যায় যারা ইন্টার পরীক্ষা দেয় এখান থেকে অলমোস্ট 25 মার্ক থাকে, দুইটা সিকিউ থাকে আর মিনিমাম 4-5টা এমসিকিউ থাকে। সো 25 মার্ক। সো একটা চ্যাপ্টার থেকে যদি এইচএসসি তে 25 মার্ক থাকে তাহলে দিস ওয়াজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর জুওলজি। সো নট জুওলজি, বোটানির ক্ষেত্রেও মানে ইন এ হোলসাম বায়োলজির ক্ষেত্রে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। দ্যাটস ওয়াই টুডে আই এম গোয়িং টু টকিং অ্যাবাউট ব্লাড অ্যান্ড সার্কুলেশন। এর কিছু কিছু টপিক ইম্পর্টেন্ট এবং কি কি আসে, কিভাবে পড়তে হয় সেটা আমরা এই চ্যাপ্টারে মানে এই ভিডিওতে আমরা টোটালি দেখানোর ট্রাই করবো। সো শুরুতেই বলে নেই, সো ব্লাড এন্ড সার্কুলেশন নিয়ে কথা বলতে গেলে এইটাতে অ্যাডমিশনের ক্ষেত্রেও এটা খুবই ইম্পর্টেন্ট। যারা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবে এইচএসসি দিয়ে বা যারা সেকেন্ড টাইমার আছে তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে যদি আগে থেকে পড়া না থাকে, শুরুতেই বায়োলজি ধরলে ব্লাড এন্ড সার্কুলেশনটা পড়া উচিত। নট দিস অ্যাডমিশন, ইন এ হোল লাইফ তোমার সারা জীবনে এই ব্লাড এন্ড সার্কুলেশনের যে টপিকস গুলো আছে এগুলো যদি ভালো মতো পড়ে যাও, ক্লিনিক্যাল লাইফে মানে যদি কেউ মেডিকেল সায়েন্স বা এরকম কিছু জানতে চাও, এটা হচ্ছে বেসিক আইডিয়া। ব্লাড অ্যান্ড ব্লাডের সাথে কি কি কম্পোনেন্ট অ্যান্ড ব্লাড কি কিভাবে সার্কুলেট করতেছে, কি কি অর্গানস এর সাথে রিলেটেড সবকিছুই আমাদের এই টপিকে আমরা ডিসকাস করব। সো আমি একটু পরিচয় দিয়ে নেই। আমার নাম হচ্ছে মাহমুদুল হাসান সিয়াম। আমি পড়াশোনা করতেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ফাইনাল ইয়ারে। সো আমরা একটু এখন যাই। সো শুরুতেই আমরা যদি বলি ব্লাড এন্ড সার্কুলেশন নিয়ে, সো আমাদের আজকে এই লেকচারে কি কি টপিক পড়ানো হবে এবং কি কি জিনিস ইম্পর্টেন্ট সেটা আমরা শুরুতে একটু দেখে নিই। সো সবাই একটু যদি খাতা কলম নিয়ে বসে পড়ি তাহলে একটু ইজিয়ার হবে আমার জন্য এবং অ্যাজ ওয়েল এজ তোমাদের জন্য, কজ আমরা যদি টপিকগুলা খাতায় নোট করে ফেলি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কি কি জিনিস থেকে কোশ্চেন হয় বোথ অ্যাডমিশন এন্ড এইচএসসি। আমি দুইটার কথা একবারে বলে যাব। সো আমরা যদি যাই, শুরুতেই ব্লাড পড়তে হয়। সো ব্লাড নিয়ে অনেক কথাই আছে। সো সো শুরুতে ব্লাডের টপিকটা চলে আসে। সো ব্লাড নিয়ে যদি আমরা কথা বলতে যাই, যেহেতু আমরা ব্লাড পড়াচ্ছি, রেড করে দিলাম মার্কার। সো ব্লাড নিয়ে একটু কথা বললে ব্লাডের কম্পোনেন্ট এটা মাস্ট আসবে। এছাড়াও ব্লাড থেকে যদি পড়তে চাই, ব্লাডের 4-5টা ফিচার্স আমাদের খুব ভালো করে জানতে হয়। ব্লাডের একে হচ্ছে ওয়েট, পার্সেন্টেজ, বডির ওয়েটের সাথে কত পার্সেন্ট থাকে, 8%। ব্লাড ওয়েট মিনস হচ্ছে ভলিউম। ব্লাড ভলিউম হচ্ছে একটা হেলদি পার্সন 60 কেজি হলে তার হচ্ছে 5 লিটার, অ্যারাউন্ড 5 লিটার হয়। সো এটা যদি একটা ওয়েট দিয়ে দেয় যে 70 কেজির জন্য কত, সেটা কিন্তু আমরা 8% দিয়ে বের করে ফেলতে পারবো। দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ। তারপর ব্লাডের পিএইচ কত। ব্লাড হচ্ছে বেজাল বা অ্যালকালি, যেটাই বলি আমরা। ব্লাড হচ্ছে ক্ষারীয়ধর্মী পদার্থ। এর পিএইচ হচ্ছে অ্যাভারেজে 7.4 এবং যদি রেঞ্জ করি 7.35 টু 7.45। সো এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবারই কোশ্চেন আসছে, অ্যাডমিশনও আসছে 2-3 বার এবং দেখা যায় আমাদের ইন্টারের জন্য ইম্পর্টেন্ট ব্লাডের পিএইচ কত। তারপর হচ্ছে ব্লাডের টেস্ট কত। সো আশা করি ব্লাড সবাই হয়তো কখন টেস্ট করছো। সো ব্লাড কারা কারা টেস্ট করছো একটু কমেন্টে আমাকে জানাও যে ব্লাড কখনো টেস্ট করছো কিনা। ব্লাড যদি টেস্ট করা হয় ইটস সল্টি। সল্টি মিনস হচ্ছে এটা একটু লবণাক্ত। তো এখন যদি বল যে ব্লাড আমি কখনো খাই নাই, ইটস টোটালি ফেক। মানুষের ব্লাড না খাইলেও একবার হইলেও টেস্ট করে। সো আমাদের যখন দাঁত পড়ে যায় তখন আমাদের কিন্তু মুখে ব্লিডিং হয়, ওই ব্লাড আর এই ব্লাড সেল, তখন কিন্তু আমরা অলমোস্ট টেস্ট করে ফেলছি ব্লাড। সো ভ্যাম্পায়ার হওয়া না, ভ্যাম্পায়ার না হওয়া সত্ত্বেও আমরা ব্লাড টেস্ট করে থাকি। সো ব্লাডের হচ্ছে এই হচ্ছে বেসিক আইডিয়া। তারপর সব ব্লাডের পার্টিকেলস গুলা বা ব্লাড কম্পোনেন্টস গুলা। সো ব্লাডকে কিভাবে সেপারেট করা হচ্ছে, ব্লাড সেপারেট করা হলে দুইটা পার্ট পায়, প্লাজমা অ্যাজ ওয়েল এজ আমরা ব্লাড যে সেলগুলো আছে সেগুলার আবার ডিটেলসে পড়তে হয়। ব্লাড সেলসের ডিটেলসে আমাদের কিছু জিনিস পড়তে হয়, আমরা ডিপে একটু পরে যাব, সেটা একটু ডিসকাস করব। তারপরে যেটা আসে হার্টের স্ট্রাকচার, এবং এইখানে একটা ইম্পর্টেন্ট টপিক আছে সেটা হচ্ছে ব্লাড কোয়াগুলেশন মেথড, কিভাবে রক্ত তঞ্চন হয়, ব্লাড কোয়াগুলেশন কিভাবে হয়, এটা ইউজুয়ালি প্লাটলেট বা থ্রম্বোসাইট যেটাই বলি সেটা করে থাকে। এবং এখানে কিছু প্রসেস আছে, এখানে ফ্যাক্টর কি কি কাজ করে, এভরিথিং এখান থেকে আসে। তারপর আমরা যদি যাই হার্ট নিয়ে তো একবারে ছোটবেলা থেকেই পড়তেছি।
হার্ট নিয়ে নতুন করে বলা কিছুই নাই, হার্টের স্ট্রাকচারস গুলা দেখবো, হার্টের যে মেমব্রেন্স, নট হার্ট, যে কোনো চ্যাপ্টার পড়ার আগে তার মেমব্রেন্স গুলা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সব কিছুরই মেমব্রেন আমরা পড়ে ফেলবো। এটা আমাদের মাথা থেকে পা পর্যন্ত, মাথায় যদি যাই ব্রেনের মেমব্রেন, মেনিনজেস, তারপরে আমরা যদি যাই আয়ের বাইরের দিকে থাকে স্ক্লেরা, এটা মেমব্রেন না বাট একটা পার্ট বাইরের দিকে থাকে। তারপরে আমরা যদি যাই একবারে এদিকে তো কিছু নাই, তারপরে আমরা ফুসফুসে যাই, ফুসফুস মিন্স লাংস, লাংসে যদি বলি ফিউরা বলে, লাংসে পরে হার্ট, যেটা আমরা পড়বো, হার্টের যে লেয়ার তার নাম হচ্ছে বাইরে আউটার লেয়ার বা হচ্ছে কি বলে হার্টের মেমব্রেন, তাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম। আবার যে কিডনিতে যায়, কিডনি যে মেমব্রেন তার নাম হচ্ছে রেনাল ক্যাপসুল, লিভারে গেলে গ্লিসেন্স ক্যাপসুল, এরকম সবগুলা মেমব্রেন বা বাইরের যে আবরণ সেটা একটু পড়ে ফেলবো। তারপরে হার্ট থেকে আমাদের স্ট্রাকচার পড়ার পরে হার্টের চেম্বার্স, এগুলো তো ওই স্ট্রাকচারের মধ্যেই, এর বাইরে কি কি আমাদের কপাটিকা বা ভালভ আছে সেটাও আমাদের এই টপিকের ভিতরেই চলে আসে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু এই চ্যাপ্টার থেকে 1/4 কোশ্চেন হয়, মানে 25% কোশ্চেন হয়। পাস করার জন্য এই চ্যাপ্টারটা অলমোস্ট কাজে দেয়, এবং অ্যাডমিশনের ক্ষেত্রেও প্রচুর কোশ্চেন হয়। নট দিস, তুমি যখন কেউ ডাক্তার হবে, কেউ নার্স হবে, কেউ জুওলজি নিয়ে পড়বে, সবার জন্যই এই চ্যাপ্টার থেকে, মানে তুমি যখন ইউনিভার্সিটি লেভেলে যাবা বা এইচএসসি পাস করে পরবর্তী পড়াশোনা করবে, এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন করার সুযোগ থাকে, এবং এই চ্যাপ্টারে অনেক কিছু আবার ফার্দার পড়াশোনা করতে হয়। তারপরে আসো জাংশনাল টিস্যু। সো জাংশনাল টিস্যু বা মায়োএপিথেলিয়াল টিস্যু যেটাই বলি, সো হার্টের ভিতরে কিছু টিস্যুজ আছে যেটা হার্টকে ফাংশন করতে হেল্প করতেছে। জাস্ট লাইক এটা কিসের মতো কাজ করে, এটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক সিগন্যাল দিচ্ছে, ইলেকট্রিক সিগন্যালটা দেওয়ার জন্য হার্টটা পাম্প করতেছে, বা আমরা বাইরে থেকে যেটা বিট হিসেবে শুনতে পাই। সো এই টপিকস গুলো এখানে ইম্পর্টেন্ট, এখানে কি কি নোড আছে, সাইনার্টিবল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এভরিথিং এখান থেকে কোশ্চেন হয়। সো এই টপিকটাও একটু ইম্পর্টেন্ট। সো এখানে আরেকটা জিনিস আমি হয়তো স্কিপ করে গেছি, মানে স্কিপ না, লেস ইম্পর্টেন্ট, অনেক টপিক আছে, সব টপিক হয়তো লেখা পসিবল না, মেইন টপিক গুলো লিখছি। তারপরে এখানে ভেইন আর্টারির মধ্যে পার্থক্য কি, এটাও আমরা একটু দেখতে পারি। ভেইন আর্টারি মিন্স হচ্ছে ধমনী, ভেইন আর আর্টারি মিন্স হচ্ছে ধমনী আর শিরা, এই দুইটার মধ্যে কি পার্থক্য সেটা আমরা এখান থেকে একটু ডিসকাস করে ফেলতে পারি। সো এই হচ্ছে আমাদের মেজর টপিক। তারপরে কিছু ডিজিজেস আছে। সো ডিজিজের মধ্যে একটা ডিজিজ হচ্ছে অ্যানজাইনা, অ্যানজাইনা বুঝছো? তো মিরপুরে একটা দোকান আছে, এক ভাইয়ার কাছেই শোনা। সো মিরপুরের দোকানটার বাইরে এরকম অ্যানজাইনা লেখা, বুঝছো? তো পরে তো ভাই গিয়ে অবাক যে এখানে অ্যানজাইনা কেন লেখা, তো এখানে কি কোনো হার্ট রিলেটেড কোনো রোগ, শাড়ির দোকানের সামনে অ্যানজাইনা লেখা। তো তখন মানে হি গট কিউরিয়াস যে এখানে অ্যানজাইনা কেন। তখন হচ্ছে সে মানে পাশে দেখলো ছোট করে একটা বাংলা লেখা আঙিনা, সো আঙ্গিনাকে অ্যানজাইনা লিখে প্রকাশ করছে। সো খুবই ইন্টারেস্টিং। সো এখানে হার্টের একটা মোস্ট ইনিশিয়াল কমন ডিজিজ হচ্ছে অ্যানজাইনা। অ্যানজাইনা মানে হচ্ছে বুকে চিনচিন করে ব্যথা হয় শুরুতে, এটা দিয়ে আমাদের পরবর্তী সিমটম গুলা হয়। সো হার্টের আর কি কি ডিজিজ আছে, এমআই আছে, তারপরে এমআই তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, হার্ট অ্যাটাক, হার্ট ফেলুর, এই জিনিসগুলার বেসিক যে জিনিসগুলো এগুলো আমরা একটু পড়তে পারি, এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, এবং আমরা সচরাচর শুনতে পাই যে হার্ট অ্যাটাক করছে, হার্ট ফেল করছে, এই জিনিসের বেসিক আইডিয়াগুলো আমাদের ক্লিয়ার থাকা উচিত। তারপরে ডিজিজেস গেল, তারপরে এখানে আরেকটা টপিক আছে ডিজিজের সাথে রিলেটেড, যেটা হচ্ছে হার্টের সার্জারির সাথে রিলেটেড, হার্টের পেস মেকার। সো পেস মেকার নিয়ে কথা বলতে গেলে হার্টের পেস মেকারের ফাংশন কি, হার্টের পেস মেকারের টাইপস, ক্যাথোডের উপর ডিপেন্ড করে কয়টা ক্যাথোড থাকবে, এট দ্য সেম টাইম সার্জারি, এই টপিকগুলো তুমি যদি বই খুলে নিজেও রিডিং করো গল্পের মতো ইজিলি বোঝা যায়। সো এটা নিয়ে এত প্যারা খাইতে হয় না যে পেস মেকার বা হার্টের কি টাইপের সার্জারি আছে। সার্জারির মধ্যে ওপেন হার্ট সার্জারি আছে, ওপেন হার্ট সার্জারির মধ্যে আবার টাইপস আছে, অফ পাম্প, অন পাম্প, এই জিনিসগুলো এখান থেকে ইম্পর্টেন্ট। আর এখানে মোস্ট কমন সার্জারি যেটা আমাদের বাংলাদেশে ইউজুয়ালি করা হয় ছোটখাটো মাইনর ব্লকেজ টকেজ ধরা পড়লে, সেটা হচ্ছে অ্যানজিওপ্লাস্টি। অ্যানজিওপ্লাস্টিসের মধ্যে আবার টাইপস আছে। সো বেলুন এনজিওপ্লাস্টি, তারপর লেজার এনজিওপ্লাস্টি, তারপর করোনারি স্ট্যান্টিং, চারটা টাইপস। সো এগুলো একটা পড়তে পারি। তো দিস ইজ আওয়ার টপিক। যদি এই টপিকগুলো আমরা যদি একটু ডিসকাস করি, আমার মনে হয় যে এই চ্যাপ্টারটার বেসিক একটা আইডিয়া আমাদের ক্লিয়ার হবে। আচ্ছা, তারপরে আসি আমরা পরের টপিকে যাই। সো আমাদের শুরুতেই যদি আসো হার্ট নিয়ে, যেটা আমি বলতেছিলাম, ব্লাড
ব্লাডের পার্টিকেলস নিয়ে একটু কথা বলি, একটু লেখালেখি করি। আচ্ছা, এটা এই পাশে আসতেছে না কেন? ওকে, ফাইন। তারপর আসলে যে আমাদের ব্লাড পার্টিকেলস, তো ব্লাড পার্টিকেলস নিয়ে আমরা যে কথা বলি, আমাদের ব্লাড গুলা আমাদের ভেইনে এরকম দেখা যায়। তো এই যে ছোট ছোট পার্টিকেলস গুলা, এগুলো হচ্ছে ব্লাড। আমরা হয়তো ব্লাডটা বাইরে থেকে দেখতে পাই যেরকম, যে এরকম রেড কালার একটা ফ্লুইড জাতীয় পদার্থ, কিন্তু অ্যাকচুয়ালি এটা ফ্লুইড না। এটা দেখতে অনেকটা, যদি জুম করে দেখো বা পার্টিকেলস গুলাকে যদি মাইক্রোস্কোপে দেখো এরকম। তো এখানে আমাদের এই যে রেড ব্লাড সেল দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে দেখতে দ্বি অবতল। তো এগুলা শেপ গুলো আমরা পড়তে পারি দি অব অ্যালপেনলিব চকলেটের মতো। তারপরে এখানে আরো হোয়াইট ব্লাড সেল থাকে, হোয়াইট ব্লাড সেলের শেপ গুলো আমরা পড়তে পারি। অ্যাট দ্য সেম টাইম আমাদের এখন যেটা একটু পড়বো, সেটা ভিডিওটা আমরা একটু দেখি। তো এইখানে আমাদের শুরুতে যদি আসো ব্লাড, ব্লাড নিয়ে যদি বেসিক কথা শুরুতে বলে দিলাম, ব্লাডের চারটা জিনিস পড়বা: ওয়েট, ভলিউম, পিএইচ আর হচ্ছে টেস্ট। যদি আসে না এগুলো হচ্ছে ওই যে নিচের কোনটি সঠিক, এই টাইপের কোশ্চেনে চলে আসে। তারপরে আসো ব্লাডকে যদি আমরা কারো, ধরো আমার বডি থেকেই এক সিরিঞ্জ ব্লাড নিলাম, ব্লাড নিয়ে এটাকে আমরা যদি ইউজুয়ালি বাসায় তো করতে পারবো না, ল্যাবে ইউজুয়ালি একটা মেশিন আছে, সেন্ট্রিফিউগাল মেশিন, যেটা হচ্ছে প্রতি মিনিটে 3000 বার করে ঘুরে, এবং এটাতে যদি 3000 বার কি বলে 30 মিনিট ঘোরানো হয়, তাহলে আমাদের মেশিনটা যদি দেখি, এই যে দিস ইজ নোন অ্যাজ সেন্ট্রিফিউগাল মেশিন। একটা ব্লাডকে এইভাবে দেওয়া হয়, ইনসার্ট করা হয়, ইনসার্ট করলে এরকম চেম্বারের মতো আছে, এটা ঘোরে, মোটরের সাহায্যে ঘোরে। এটাকে যদি আমরা অলমোস্ট 30 মিনিট ঘোরাই, যেটা মিনিটে 3000 বার ঘুরে, এটা আসে পরীক্ষা অনেক সময়। তাহলে এইখান থেকে আমাদের ব্লাডের কম্পোনেন্ট দুইটা আলাদা হয়ে যাবে। সো এইখান থেকে ব্লাডের কি কি কম্পোনেন্ট আলাদা হবে, আমরা ব্লাডের কম্পোনেন্ট পাবো দুইটা। সো একটা হচ্ছে ব্লাডের উপরের দিকে যেটা আসবে, সেটা হচ্ছে ব্লাডের প্লাজমা বা রক্তরস, বাংলায় যারা পড়ছো। আর নিচে যেটা আসবে ব্লাড সেল বা রক্তকণিকা। এই দুইটা ভাগ হয়ে যাবে। এখানে পার্সেন্টেজ গুলো পড়তে হয় 55% আর হচ্ছে 45%। সো এই পার্সেন্টেজ গুলো শুরুতে যেটা আছে প্লাজমা। হোয়াট ইজ প্লাজমা? রক্তের হলুদাভ বা ইয়েলোইশ বা ঈষৎ হলুদাভ বলতে পারো, তরল অংশ। আমি জানি না এখানে ফিগার আছে কিনা। সো রক্তের হলুদাভ তরল অংশ, এটাকে বলা হচ্ছে ইউজুয়ালি প্লাজমা। সো আমরা যদি একটু দেখি, সো প্লাজমা নিয়ে কিছু কথা আমরা যদি একটু লিখতে চাই, মোটা করে দিই। প্লাজমা দিয়ে কিছু কিছু কথা বলি। রক্তের হচ্ছে বেসিক যে কম্পোনেন্ট গুলা এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ে, সবই এটার ভিতর দিয়ে যায়। সো কি কি হতে পারে? এটা অ্যান্টিবডি থেকে শুরু করে যে কোনো খাবার উপাদান, আমিষ, শর্করা, স্নেহ, সবই যা কিছু আছে বডি, যেগুলা এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ে, সেগুলা এই আমাদের ব্লাডের প্লাজমা দিয়ে যায়। প্লাজমার উপর ডিপেন্ড করে আমরা আরো অনেক কিছু ভ্যারি করতে পারি। প্লাজমার তোমার ভলিউম, থিকনেস, এগুলোর উপর ডিপেন্ড করে। এবং কারো বলছে যে ইডিমা বা বডিতে পানি আসে, এই প্লাজমার কিন্তু তখন ভলিউমটাও চেঞ্জ হয়ে যায়। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। প্লাজমার কাজগুলো আমরা পড়তে পারি, এত ইম্পর্টেন্ট না, বাট জানা রাখা থাকলে ভালো। তারপরে আমরা যদি আসি আমাদের তারপর আসলে ব্লাড সেল। ব্লাড সেল বা ব্লাড কম্পোনেন্ট খুবই ইম্পর্টেন্ট টপিক ফর এক্সাম। সো এটা পরীক্ষার জন্য বোথ এমসিকিউ এবং সিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউ আসে এবং সিকিউতেও আসে অনেক সময়, যে হুইচ ব্লাড কম্পোনেন্ট, বা তোমার এখান থেকে ওই যে প্লাটিলেটের কোশ্চেনটাই বেশি আসে, যেটা হচ্ছে ব্লাড কোয়াগুলেশনটা লিখতে দেয় বা এক্সপ্লেন করতে পারে। যারা ডিউতে পড়বা তাদের জন্য ইম্পর্টেন্ট লিখতে গেলে। আর এমসিকিউ এর ক্ষেত্রেও আসে, ব্লাডের কম্পোনেন্ট বা ফ্যাক্টরস গুলা কি কি লিখতে দেয়। সো আমরা যদি আসি আরবিসি, ডাব্লিউবিসি আর হচ্ছে প্লাটিলেট, তিনটা যদি একবারে পড়ি, এটা হচ্ছে লাল রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা, প্লাটিলেট যার আরেকটা নাম হচ্ছে অনুচক্রিকা। তিনটা জিনিস আমরা যদি পড়ে থাকি। সো এখন আসো এগুলার আবার তিনটা যদি সেপারেটলি দেখি কি কি পড়তে হয়। শুরুতে অ্যাপিয়ারেন্স বা স্ট্রাকচার যেটাই বলি, যেটা দেখতে কেমন হবে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো একটা হচ্ছে বাইকনকেভ। বাইকনকেভ মানে হচ্ছে দ্বি অবতল শেপ হয়। তারপরে যদি আসো ডাব্লিউবিসি, ইরেগুলার শেপ। আর প্লাটিলেট ইরেগুলার না, এটা অনেকগুলা শেপ হয়, রড শেপ হয়, ওভাল শেপ হয়, কনিক্যাল শেপ হয়, মানে এই জন্য এটাকে ইরেগুলার বলছে। র্যান্ডম কোনো শেপই হতে পারে। তারপর আসো আমরা যদি যাই আর আরবিসি,
এখানে কোনটা কোত্থেকে প্রোডাকশন হয় এটা লিখছে। বোন মেরো বা অস্থিমজ্জা থেকে যেটা আসে এটা হচ্ছে আমাদের আরবিসি, লিম্ফোসাইট বা লিম্ফ নোড থেকে আসে ইউজুয়ালি ডাব্লিউবিসি, এটা হোয়াইট কালার হয়, নট কালারলেস। আর এটাও বোন মেরো থেকে আসে, বোন মেরো থেকে কিছু পার্ট ডাব্লিউবিসিও আসে। এবং এখানে একটা জিনিস বাদ পড়ে গেছে যে এটা হচ্ছে যে এটা কাউন্ট গুলা কত, কাউন্ট গুলা একটু পড়তে পারি, কাউন্ট গুলা দিয়ে আমাদের বডির অনেক কিছু মেজার হয়। সো কাউন্ট যদি আসো, ইউজুয়ালি আরবিসির কাউন্ট হচ্ছে 4.5 লাখস টু 5.5 লাখস। সো এটা হচ্ছে ইউজুয়ালি ভ্যারি করে, কারো কারো ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি বেশি হয় সেক্ষেত্রে আরবিসি বেশি বেড়ে যাবে, অ্যাথলেটদের বেড়ে যাবে, ইটস নর্মাল। কেউ কেউ পুষ্টিকর খাবার খায় বা ব্লাড কম্পোনেন্ট ভালো রাখার জন্য তাদেরও বেড়ে যেতে পারে। আবার অনেকে দেখা যায় রক্ত শূন্যতা থাকে, তাতে কিন্তু এটা কমে যাবে। রক্ত শূন্যতা হইলে কোন পার্টিকেলসটা কমে যাবে বা অ্যানিমিয়াতে আরবিসির ভিতরে যে হিমোগ্লোবিনটা থাকে সেটা কমে যাবে। সো নর্মালি হিমোগ্লোবিন অ্যাভারেজ ছেলে মেয়ে যদি আমি একবার বলি অ্যারাউন্ড 11 to 16 থাকে বা 12 to 16 থাকে, যেটাই বলো। সো এর যদি খুব কম হয়ে যায়, মেয়েদের ক্ষেত্রে আরো কম থাকে, 12-র নিচে বা 11-র নিচে হলে রক্ত শূন্যতা, ছেলেদের ক্ষেত্রে 14-র নিচে গেলে রক্ত শূন্যতা, যত কমবে রক্ত শূন্যতা হবে। সো এই হিমোগ্লোবিনটা যেহেতু চলে আসলো, হিমোগ্লোবিনের দুইটা ফাংশন, একটা হচ্ছে ব্লাডকে রেড কালার করে দেয়, আরেকটা হচ্ছে হিমোগ্লোবিন অক্সিজেনকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায়। আমরা যে ব্রিদিং এর মাধ্যমে বা রেসপিরেশনে আমরা অক্সিজেন নিচ্ছি, এটা ব্লাডের হিমোগ্লোবিন গিয়ে অ্যাটাচ হয়, অ্যাটাচ হওয়ার পরে আমাদের এক জায়গা থেকে এক জায়গায় সেটা ট্রান্সফার করে নিয়ে যায়। দিস ইজ অল। কাউন্টডাউনটা মনে রাখবা যে ইউজুয়ালি ছেলেদের ক্ষেত্রে 5 মিলিয়ন বা 5 লাখ যেটাই বলো, আর মেয়েদের ক্ষেত্রে 45 লাখ আর 4.5 মিলিয়ন, এটা মানে এর অ্যারাউন্ডে হয়, এটা একটা অ্যাভারেজ মান বললাম। আর ডাব্লিউবিসি হয় এর চেয়ে 500 ভাগের 1 ভাগ। সো এটার মানে কাউন্টডাউনটা ওইভাবে ফিক্স থাকে না, 2.5K বা এরকম কিছুই হয়। আর প্লাটিলেট যদি যাও, প্লাটিলেটের মানটাও ফিক্স। দুইটা আমরা ইনফরমেশন পড়তে পারি, একটা হচ্ছে 1.5 লাখ থেকে 4 লাখ একটা বই আছে, আরেকটা বই হচ্ছে 1.5 থেকে 3 লাখ। সো এটা আমাদের খুব মেজরলি যেটা ইফেক্ট পড়ে সেটা হচ্ছে আমরা ডেঙ্গু হলে আমাদের প্লাটিলেট কমতে থাকে এবং দেখা যায় অনেক বেশি কমে গেলে 60-70 হাজার। সো এটা একটা ক্লিনিক্যাল থিং যে যাদের প্লাটিলেটটা কাউন্ট ডাউন করে অনেক বেশি কমে যায়, 60-70 হাজারের নিচেও চলে আসে, তখন হসপিটালাইজ করতে হয় ফর গেইনিং দা প্লাটিলেট কাউন্ট। সো তারা হচ্ছে বিভিন্ন কনজারভেটিভ ওয়েতে আমাদের প্লাটিলেটকে বাড়ানোর ট্রাই করে। আর যাদের দেখা যায় আরো কমে যায় তখন সেটা আরো সিভিয়ার হয়ে যায় এবং ব্লাড অনবরত আমাদের অন্যের বডি থেকে নিতে হয়। আর খুব বেশি কমে গেলে সেটা রিস্ক জোনে চলে যায়, তখন আর বাঁচানো যায় না। এই জন্য ডেঙ্গুতে মর্টালিটি রেট বা মৃত্যু হার অনেক বেড়ে যায়। হোয়াট এভার, তারপরে আসলে আমরা লাইফ স্পান, খুবই ইম্পর্টেন্ট, কার আয়ুষ্কাল কত, কে কতদিন বাঁচে। আরবিসি 120 দিন, ডাব্লিউবিসি 1 ডে ওর লেস, একদিনেরও কম। সো তোমাদের বইয়ে এটাতে একটু মডিফাই করা আছে 2 to 15 days, আর প্লাটিলেট হচ্ছে 5 to 10 days বা 15 days। তো অ্যারাউন্ডে তুমি এটাও 5-6 দিন, এটাও 5-6 দিন, এইভাবে মনে রাখতে পারো। মানে বইয়ের এক্সাক্ট ভ্যালুগুলো একটু মাথায় রাখবা, কারণ খুব কাছাকাছি মান আসবে না। 2 দিন, 4 দিন, 6 দিন, 8 দিন, 10 দিন এরকম ভ্যালু থাকে না, হয় থাকবে 10 দিন, নয় থাকবে 25 দিন, নয় থাকবে 30 দিন, এরকম থাকে। তো সেক্ষেত্রে তোমার দাগানোটা ইজি হবে, এমসিকিউ যেহেতু আসবে। সো হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন নিউক্লিয়াস। সো আরবিসি তে মাথায় রাখবা দেয়ার ইজ নো নিউক্লিয়াস, ডাব্লিউবিসি তে নিউক্লিয়াস থাকে আর প্লাটিলেটের নিউক্লিয়াস থাকে না। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বইয়ে অনেক কিছুই আছে, বাট এটা হচ্ছে সামারাইজ একটা পড়াশোনা। সো এই সামারিটা পড়লেও হয়ে যায়, অনেক কিছু এখানে চলে আসে। সো তারপরে আমরা যদি যাই ডাব্লিউবিসি কিছু ক্লাসিফিকেশন আছে, দানাদার, অদানাদার, গ্র্যানিউলস, অ্যাগ্রানুলোসাইট। সো গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। সো দানাদার গুলো আমরা পড়তে পারি। সো গ্র্যানিউলস গুলা কিভাবে, যেগুলো ফিল করা যায়, দানাদার আছে এগুলো আমরা মনে রাখতে পারি। সো ফিল করা যায় কি কি, ইসিনোফিল, বেজোফিল, নিউট্রোফিল, এগুলো আবার ফাংশনস আছে। সো ফাংশনস গুলো আমরা পড়তে পারি। ইসোনোফিল আমাদের কি করবে, অ্যালার্জিক রেসপন্স দিবে, আমাদের বডিতে অ্যালার্জি হয়, চুলকায়, এই ব্লাডের ইসোনোফিলের জন্যই আমরা ধরো চিংড়ি মাছ খেলে চুল চুলকায়, গরু মাংস খেলে অনেকের চুল চুলকায়, বা দেখা যায় ডাস্ট যদি যায়। সো এইগুলো ডাস্টের আলাদা হিসাব আছে। সো এই ব্লাডের মধ্যে এগুলো অ্যালার্জিক রেসপন্স সারা দেয়, তুমি খেলে সে রেসপন্স করে যে না তুমি এটা খেও না। তারপর আসো বেজোফিল। বেজোফিলে খুব একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে যেটা 19 পড়ে আসছি, এটা হচ্ছে আমাদের ব্লাড কোয়াগুলেশন করতে দেয় না, তার মানে এটা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। তো অবভিয়াসলি এটা ভালো যেমন খারাপও, ভালো কেমন বডির ভিতরে এটা যদি থাকে। তো আমরা ওই যে অনেক সময় ব্লাড থিনার খাই, ওয়ারফেরিন বা এরকম কিছু ড্রাগ নেই, এটার রিজনই হচ্ছে আমাদের এই যে
হ্যাপারিন বা বেসোফিলকে এটা বাড়ায় দেয়, হ্যাপারিনে এটা কাজ করে, ওয়ারফারিন যেহেতু এটা হ্যাপারিন ড্রাগ একটা। সো তারপরে আসো এই তো, এই হচ্ছে আমাদের টাইপস। আর অ্যাগ্রানুলোসাইট অদানাদার যেগুলো আছে, মনোসাইট, লিম্ফোসাইট, এগুলো হচ্ছে অদানাদার। তো এটা আমরা পড়তে পারি এখান থেকে ডাব্লিউবিসি, যেহেতু এগুলোর ফাংশন আছে। মনোসাইট, লিম্ফোসাইট হচ্ছে ইউজুয়ালি প্রতিরক্ষা ব্যবস্থা হেল্প করে, এবং ডাব্লিউবিসি আরেকটা নাম হচ্ছে দেহের প্রহরী বলা হয়। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে পারি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য দেহের প্রহরী কোনটাকে বলা হয়। ওকে ফাইন, এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মানে এই টপিকের পড়া, এটা খুবই ইম্পর্টেন্ট আসে। তারপরে আমরা যদি যাই আমাদের পরের টপিকে, হচ্ছে ব্লাড কোয়াগুলেশন। সো আমরা যদি একটা ফিগার দেখি বা ভিডিও দেখি ছোটখাটো, সো এই যে দেখি আমরা ব্লাড কম্পোনেন্ট, অনেক সুন্দর লাগতেছে। এই ব্লাড কম্পোনেন্ট গুলো এই যে দেখি আমাদের নেটের মতো করে করে এগুলো হচ্ছে কোয়াগুলেট হওয়া শুরু করতেছে। সো দিস ইজ নোন অ্যাজ ব্লাড কোয়াগুলেশন। একটা এই যে একটা এখানে ব্লাড জমা বেঁধে গেল, সো এটাকে বলা হয় ক্লট ব্লাডের ভিতরে। অনেক সময় ভেইনের ভিতরেও এরকম ক্লট জমে যায়, তখন দেখা যায় ব্লাড পাস করতে পারে না। তো এরকম কোয়াগুলেশন করার জন্য আমাদের কি কোন কোন ফ্যাক্টর আছে, কে করে ব্লাডে কোয়াগুলেশন? এটা করে ইউজুয়ালি আমাদের প্লাটিলেট বা থ্রম্বোসাইট। সো এটার কাজ কি সেটা আমরা যদি একটু দেখি। সো এই ব্লাড কোয়াগুলেশন করার জন্য আমাদের ফ্যাক্টর থাকে, 13টা ফ্যাক্টর থাকে, 13 ফ্যাক্টর থাকে। এই 13টা ফ্যাক্টর যারা মেডিকেলে পড়তে চাও বা নার্সিং এ পড়তে চাও তাদের জন্য ইম্পর্টেন্ট। তো 13টা ফ্যাক্টরের মধ্যে আমরা মনে রাখতে পারি একটা ছন্দ দিয়ে, ফুল পরে টুপ করে, এগুলো একবারে বেসিক লেভেলের ছন্দ, এগুলো সবাই পড়ে আসে। সো সবাই তো সামনে থেকে যায়, আমি লাস্ট থেকে যাচ্ছি। ফোরিতে ক্যালসিয়াম, টুপতে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন। সবাই একটু খাতা কলম করে লিখে নিও, কারণ এই জিনিসগুলো আসে পরীক্ষায়। পরেতে হচ্ছে প্রথমবিন, প্রথমবিন। ফুলতে হচ্ছে ফিব্রিনোজেন, নামের সাথে মিল আছে। তো এই জিনিসগুলো এখান থেকে আসে। তারপরে আসো আমরা এই 4টা ফ্যাক্টর যদি কোয়াগুলেশন ফ্যাক্টর পড়ে থাকি, তাহলে আমাদের এই 4টার উপর বেস করে আমাদের কোয়াগুলেশনটা হয়। তো সেটা একটু দেখি আমরা। আমাদের কোয়াগুলেশন যদি দেখতে চাই, সো এই হচ্ছে পাথওয়ে, বা হচ্ছে আমরা যদি বলি কোয়াগুলেশন প্রসেস। সো এই পাথওয়েটা বইও আছে। সো এইখানে কি হয়, ইউজুয়ালি দুইটা পাথওয়ে, একটা ইন্ট্রিনসিক একটা এক্সট্রিনসিক। সো ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক বুঝবা না যারা মানে ইন্টারের পরে যে কোনো জায়গায় পড়ো, সে তখন এগুলা ক্লিয়ার হবে। ইন্ট্রিনসিক, সো ইন্ট্রিনসিক ফ্যাক্টরের মধ্যে আমরা যদি যাই শুরুতেই, বডির যে কোয়াগুলেশন ফ্যাক্টর আছে এখানে দুইটা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে 7, একটা হচ্ছে 9, মানে কোফ্যাক্টরস গুলা কাজ করতেছে ব্লাড কোয়াগুলেশন করার জন্য। আর এখানে 7ই কাজ করতেছে কোয়াগুলেশন হওয়ার জন্য, শুরুতেই যে আমাদের টিস্যু ফ্যাক্টর বলো বা কন্টাক্ট এরিয়া ফ্যাক্টর বলো সেটা। সো এইখানে আমাদের শুরুতেই আমাদের প্রথম বিনটা ফর্ম হচ্ছে বাই দ্য হেল্প অফ টিস্যু কমপ্লেক্স ফ্যাক্টর, যেগুলো আছে লিখলাম, এগুলোর উপর ডিপেন্ড করে। এগুলো হচ্ছে প্রিভিয়াস পড়া, এখান থেকে লাগবে না, পরের টেবিল থেকে লাগবে। প্রথম বিন, তো শুরুতেই প্রথম বিনটা আস্তে আস্তে থ্রম্বিন জালিকাতে পরিণত হয়। তো শুরুতেই কি বলবো আমরা, আমাদের কি বলবা, এই যে টিস্যু ফ্যাক্টর বা আমাদের কন্টাক্ট অ্যাক্টিভেশন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমাদের প্রথম বিনটা অ্যাক্টিভ হয়ে যায়। প্রথম বিন যখন অ্যাক্টিভ হয়ে যায়, প্রথম বিন অ্যাক্টিভ হয়ে গেলে এটা কোয়াগুলেশন ফ্যাক্টর 2 প্রোএনজাইম বা এগুলা স্কিপ করলে পারো, প্রথম বিন থেকে থ্রম্বিনে পরিণত হয়। সো প্রথম কি হলো, প্রথম বিন, প্রথম বিন থেকে থ্রম্বিন। থ্রম্বিনটা আবার কি করে, আমাদের যে থ্রম্বোপ্লাস্টিন আছে সেটাকে অ্যাক্টিভেট করে দেয়। থ্রম্বোপ্লাস্টিনের উপস্থিতিতে এটা আমাদের যে ফিব্রিনোজেন আছে, ফিব্রিনোজেনকে ফাইবারে রূপান্তর করে। ফাইবার মিন্স হচ্ছে এটা জালিকার মতো হয়ে যায়। এই ফিব্রিনোজেন ফাইবার যখন হয়, এই ফিব্রিন ফাইবারটা আস্তে আস্তে পলিমার হয়ে, পলিমার মধ্যে অনেকগুলা ফাইবার এসে একসাথে একটার উপর একটা ওভারল্যাপ করে আমাদের ফিব্রিন ক্লট তৈরি করে। দিস দ্য ওয়ে বাই হুইচ ব্লাড ইজ ক্লটিং ইনসাইড আওয়ার বডি। সো এই হচ্ছে একটা ফ্যাক্টর যেটা কে ইউজুয়ালি করে, এটা করে থাকে প্লাটিলেট। সো এই জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো এখানে কয়টা ফ্যাক্টর আছে, কোন ফ্যাক্টর থেকে কি হয়, এগুলো পরীক্ষার জন্য আসে। সো একটু ডিটেলসে পড়ানো হইলো যাতে তোমাদের প্রবলেমটা না হয়, এবং এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আসো তাইলে আমরা ব্লাড এবং ব্লাড পার্টিকেলস নিয়ে সবগুলা জিনিসই আমরা দেখে ফেলছি। তারপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের হার্টের স্ট্রাকচারস। সো আমরা কিছু এমসিকিউ সলভ করি, যেহেতু
এগুলা টপিক আমরা একটু পরে পড়বো, যেহেতু পরে আবার আসবো। পেজ নাম্বার কত? আচ্ছা, ব্যাগ দিলে আসবে, সমস্যা না। আচ্ছা, তারপরে আসো আমরা যাই হার্ট স্ট্রাকচার। খুবই ইম্পর্টেন্ট টপিক এবং ইম্পর্টেন্ট পড়া। সো আমরা একটু পরে সলভ করতেছি এমসিকিউ গুলা। সো দিস ইজ আওয়ার হার্ট। সো হার্ট নিয়ে অনেক কিছুই আমরা পড়তে পারি। সো আমরা যেহেতু একটা ক্লাস, সো এত ডিটেলসে যাব না, যা যা লাগে, যা যা পরীক্ষায় আসবে এবং যতটুকু না হইলেই নয়, এবং পরীক্ষার জন্য কিভাবে অ্যান্সার করতে হয় সেই জিনিসগুলো দেখবো। সো আমাদের এটা একটা হিউম্যান বডি, যেহেতু বায়োলজি ক্লাস, তো এই বডি বা এগুলোর সাথেই থাকতে হয় সবসময়। সো আমরা যদি একটু দেখি, সো হার্টের পজিশন যদি দেখি, পজিশনটা হচ্ছে আমাদের বডির কিছুটা লেফট সাইডের দিকে আমাদের অ্যাপেক্সটা থাকে আর বেসটা নিচে থাকে। সো আমরা হয়তো ব্লাডে কি বলে হার্টের ফিগার আঁকতে গেলে এদিক সেদিক আঁকায় ফেলি, তাদের জন্য এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, এই স্লাইডটা আমি দেখি একটু। দিস ইজ দ্য অ্যাকচুয়াল পজিশন অফ দ্য হার্ট বা অ্যাকচুয়াল ফিগার অফ দ্য হার্ট ইনসাইড আওয়ার বডি, বা আমাদের থোরাক্স ক্যাভিটির ভিতরে কিভাবে থাকে। সো আমরা যদি যাই, এই যে এই পার্টটা যেটা আছে, এটা হচ্ছে আমাদের মানে স্ট্রাকচার, যেহেতু সবাই পড়ে আসছি কম বেশি, তো আমরা জানি যে এটা হচ্ছে আমাদের থোরাক্স, সরি এটা হচ্ছে ইসোফেগাস, ইসোফেগাস, আর এটা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া শ্বাসনালী, খাদ্যনালী। তারপর আসো তার ঠিক সামনে কিছুটা এই যে আমাদের হার্টটা থাকে। সো হার্টটা অ্যাকচুয়ালি যেরকম হয় সেটা দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের ডান পাশ, আমার ডান পাশ, তো এটাও ডান পাশ, তো এটা রাইট। যেহেতু ডান পাশে উপরে অ্যাট্রিয়াম থাকে, এটাকে রাইট অ্যাট্রিয়াম বলে, যার বাংলা হচ্ছে ডান অলিন্দ। বাংলা ইংলিশ দুইটাই পড়ে রাখবো, কারণ পরীক্ষার জন্য দুইটাই ইম্পর্টেন্ট। আর এই পাশে যে বড় পার্টটা থাকে, এটা অলমোস্ট এই পর্যন্ত, সামনে যে এই যে করোনারি আর্টারি এই পর্যন্ত। তো এইটা হচ্ছে আমাদের নিচে থাকে, তো এটাকে বলা হয় ডান নিলয় বা ডান ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। সো এই পাশে যে ছোট পোর্শনটা দেখতেছি, এটাও আমাদের মেজর পার্টটা কভার করে, এটা লেফট ভেন্ট্রিকল। আর পিছনের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি না, এখানে যেটা থাকে এটাকে বলা হয় লেফট অ্যাট্রিয়াম। সো দিস ইজ দ্য অল আর দ্য পার্টস। সো এরপরে আমরা বাংলা ইংলিশ দুইটাই পড়ে নিব, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে আমাদের যে এই যে উপর দিয়ে একটা ঢুকে, সরি এই যে উপর দিয়ে ঢুকতেছে একটা, নিচ দিয়ে ঢুকতেছে একটা, এই উপরে আর নিচে এগুলোকে বলা হয় মহাশিরা। উপরে যেটা থাকে এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা বা ঊর্ধ্ব মহাশিরা, নিচের দিকে যেটা থাকে ইনফিরিয়র ভেনা কেভা বা নিম্ন মহাশিরা, খুবই ইম্পর্টেন্ট। তারপরে এইগুলার ভিতরে যখন আমাদের ব্লাডটা আসে, এখান থেকে আমাদের একটা, এখানে আমাদের ভালভ থাকে। হ্যাঁ, এখানে আমাদের হার্টের টোটাল 5টা বা 6টা ভালভ আছে, অনেক বড় 6টা আছে। তো ভালভ গুলো একটু পড়তে পারি। তো আমাদের ডান পাশ মাথায় রাখবা, ডান পাশ, আর এই পাশে বাম পাশ। তো বাম পাশ, বামের সাথে মিল আছে বাইকাসপিড কপাটিকা। তাহলে বাম অলিন্দ থেকে বাম নিলয় যখন যাবে এটাকে বলা হয় বাইকাসপিড। ডান অলিন্দ থেকে ডান নিলয় গেলে এটা বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা। সো এটা একটু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপরে আসো আমরা বাকি আরো কপাটিকা আছে করোনারি আর্টারিতে, এখানে যে কপাটিকা থাকে এটাকে বলা হয় সেমিনুলার বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। তারপরে এখানে থিবেসিয়ান ভালভ আছে। সো এইগুলা একটু ডিপেন্ড করে তোমরা একটু দেখে নিতে পারো বই থেকে, বাট আমি এখন বলতেছিলাম মাথার উপর দিয়ে যাবে এবং এগুলা পরীক্ষার জন্য এত ইম্পর্টেন্ট না। সো এই হচ্ছে আমাদের হার্টের পার্ট। সো যেটা আমি মিস করে গেছি, সর্বপ্রথমে এখানে হার্টের একটা মেমব্রেন থাকে, যেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম, হার্টের যে আবরণ। আচ্ছা, এই হচ্ছে হার্ট। সো হার্টের আমরা এখন বেসিক যে জিনিসগুলো সেগুলো একটু দেখি। হার্টের সবচেয়ে বাইরে এরকম একটা আবরণ থাকে, কভার করা থাকে। এখানে 3টা হার্ট আছে। সো এই হার্টের যে আবরণ সেটাকে বলা হচ্ছে আমাদের পেরিকার্ডিয়াম। হ্যাঁ, সো পেরিকার্ডিয়ামের 2টা লেয়ার, বাইরের দিকে যেটা থাকে, ভিতরের দিকে থাকলে ভিসেরাল, বাইরের দিকে প্যারাইটাল লেয়ার। এবং আমাদের হার্টটা এই যে পাম্প করতেছে, এরকম করে সবসময় পাম্প করে ইউজুয়ালি আমাদের বডিতে। এখন আসি আমরা তারপর আসো হার্টের যে এই যে লেয়ার, মাংসের যে লেয়ার, হয়তো হার্টের যে মাংসের লেয়ার, মাংসের লেয়ার বলতে হার্টের যে মাংস পেশি থাকে এটার আবার 3টা লেয়ার থাকে, সবচেয়ে বাইরের একটা, তারপরে আর তারপরে। তো বাইরের দিকে যে থাকে এপিকার্ডিয়াম, ভিতরের দিকে থাকলে মায়োকার্ডিয়াম, যেখানে এমআই হয়, মায়োকার্ডিয়াম ইনফাকশন হয়। আর ভিতরে যে থাকে তার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। দিস অল আর দ্য পার্টস, মানে পার্টস বলতে লেয়ার অফ দ্য হার্ট
টিস্যু বলতে পারি। এরপরে যদি আসো এইখানেও সেম, এটা হচ্ছে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, পিছনের দিকে থাকে, এটা কিন্তু এইখানে না। সো এটা করলে লেফট এট্রিয়াম। সো এইখানে এটাকে বলা হয় পালমোনারি আর্টারি, এবং পিছনের দিকে যেটা আসে এটাকে বলা হয় পালমোনারি ভেইন, এখানেও পালমোনারি ভেইন থাকে। তারপর এটাকে বলা হয় সুপেরিয়র ভ্যানা ক্যাবা, নিচের দিকে বলা হয় ইনফেরিয়র ভ্যানা ক্যাবা। আর এইখানে যে মেমব্রেন এটাকে বলা হয়, এই যে এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, এটা হচ্ছে বাইকাসপিড ভালভ, কারণ এখানে বাইকাসপিডে দুইটা, ট্রাইকাসপিডে তিনটা ভালভ থাকে। এখানে যে ভালভটা এটা বলছে সেমিনুলার ভালভ, এটাও সেমিনুলার ভালভ, সেমিনুলার মানে অর্ধচন্দ্রাকৃতির মতো। আর এটাকে বলা হয় বাংলায় মহাধমনী, হ্যাঁ, যার বর্ণনাম হচ্ছে 11টা। সো এটার আবার তিনটা পার্ট আছে, এগুলা মেডিকেলে বা নার্সিং এ পড়তে হয় বিসিএস। তো আমি মনে হয় আজমল স্যারের বইয়ে আছে দেখলাম বিসিএস। তো এগুলা নাম কত কঠিন হয়, বা মেডিকেলে বা নার্সিং এ পড়া কত কঠিন। এই বিতে হচ্ছে ব্রাকিওসেফালিক ভেইন, সিতে হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, এসতে হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি। সো এই জিনিসগুলো ব্রাকিওসেফালিক আর্টারি, সরি ভেইন না, ব্রাকিওসেফালিক আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারি, সাবক্লেভিয়ান আর্টারি, এগুলো হচ্ছে মেডিকেলে এসে পড়তে হবে, এবং শুরুতে এগুলা নিয়ে তোমার অনেক প্যারা খাইতে হবে। এবং এইখানে মাথায় রাখবা এই রাইট ভেন্ট্রিকল বা ডান অলিন্দ যেখানে, এখানে থিকনেসটা সবচেয়ে বেশি হয়, মাংস বেশি। এই তো এই হচ্ছে পড়া। সো ব্লাড কিভাবে সার্কুলেট করে, আমাদের এই পাশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড আসবে, রাইট এট্রিয়াম হয়ে বাই ট্রাইকাসপিড করে রাইট ভেন্ট্রিকল, তারপরে এই পাশ দিয়ে সে যাবে ফুসফুস থেকে, আবার এই পাশে দুইটা ভেইন দিয়ে আমাদের এখানে আসবে। সো দিস ইজ দ্য অনলি ওয়ান ভেইন অ্যান্ড আর্টারি হুইচ ফাংশন এক্সেপ্ট অল আদার আর্টারি ভেইন, বিকজ এইখানে যে আর্টারি গুলো আছে, আর্টারিটা কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায়, ভেইনটা অক্সিজেন নিয়ে আসে। আর বাকি সব বডির বাকি সব আর্টারি আছে, সব কার্বন ডাইঅক্সাইড নেয়, ভেইনগুলো অক্সিজেন নেয়। তো উল্টা বলছি, এখানে যেটা আছে আর্টারিটা কার্বন ডাইঅক্সাইড নেয়, পালমোনারি আর্টারি, বাট আদার্স আর্টারি অক্সিজেন নেয়। আর আমাদের সব ভেইনই কার্বন ডাইঅক্সাইড নেয়, কিন্তু পালমোনারি ভেইনটা অক্সিজেন নেয়। এবার রাইট হয়েছে। সো এই হচ্ছে আমাদের টোটাল ফাংশন। এইগুলা একটু কমপ্লিকেটেড যাদের লাগে তারা হচ্ছে লিখে লিখে পড়তে পারো, এক্সাক্ট 10টা পয়েন্ট শিখলেই হয়। মানে এটার 4টা চেম্বার একটা লাইন লিখবা, এটা 4টা ভালভ একটা লাইন, এরকম 10টা পয়েন্ট শিখলে হার্ট হয়ে যায়। আর ফিগারটা এখনো ট্রাই করবা। এই হচ্ছে আমাদের হার্ট নিয়ে যত কথা, হার্টের স্ট্রাকচারে এর চেয়ে বাইরে কিছু আসে না। তারপরে আমরা যাই, হার্ট নিয়ে তো অনেক কথাই বললাম। তারপরে সো এই যে জাংশনাল টিস্যুজ। সো হার্টের জাংশনাল টিস্যু এরকম দেখা যায়, একটা হার্টের টিস্যু। সো হার্টের টিস্যু যদি একটু কথা বলি, সেই যেগুলো হার্টের এক একটা টিস্যু, হ্যাঁ, যেগুলো দেখতে পাচ্ছ এই যে টিস্যু, এই যে টিস্যু। সো হার্টের এই যে খুব সুন্দর একটা ফিগার। সো আমি চুজ করেছি ভালো ভালো ফিগার গুলো, এখানে তো ব্ল্যাক আসবে না, রেডি থাক। আচ্ছা, সো এখানে আমরা যদি দেখো এই যে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম। সো এই যে এখানে এটা হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা ক্যাভা, এটা হচ্ছে আমাদের আর্টা, এটা হচ্ছে ইয়ারটা, আর্চ অফ দ্য আর্টা বলে ইংলিশে, বা মহাধমনী। আর এটা হচ্ছে পালমোনারি আর্টারি, এগুলো হচ্ছে পালমোনারি ভেন, পালমোনারি ভেন, পালমোনারি ভেন অ্যান্ড পালমোনারি ভেন। আর এখানে হচ্ছে ওই যে পালমোনারি আর্টারি, এটা রাইট লেফট পাশে যায়, লেফট সাইডে যাবে, এটা হচ্ছে রাইট সাইডে যাবে। ওকে, এই হচ্ছে পার্টস গুলা। এখানে যে বাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড ভালভ, সো এখানে হবে ট্রাইকাসপিড ভালভ, এটা হচ্ছে বাইকাসপিড ভালভ। এই হচ্ছে আমাদের পার্ট, আবারও একটু লিখে দিলাম। সো এই হচ্ছে হার্টের বাইরে থেকে সারাউন্ডিং দেখলে। তারপরে আমরা যদি যাই আমাদের হার্টের যে টিস্যুস গুলো আছে এগুলা নিয়ে একটু কথা বলি, যেটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এবং এখান থেকে সিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আসতো। সো সিকিউতেও ইম্পর্টেন্ট ছিল, এবং এখান থেকে প্রচুর এমসিকিউ আসে অ্যাডমিশনের জন্য। আমরা কোশ্চেন সলভ যখন করব দেখতে পাবো। সো এই হচ্ছে আমাদের হার্টের একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল। হার্ট কিন্তু একটা ইলেকট্রিক সিগন্যাল দিয়ে চলে, যেটা বলা হচ্ছে আমাদের জাংশনাল টিস্যুজ এর মাধ্যমে চলতেছে। সো এই যে গ্রিন কালার যেটা আছে এটা হচ্ছে সিগন্যাল, এটা হচ্ছে একটা তারের মতোই কাজ করে, মানে ইলেকট্রিক শক। সো দেখবা অনেক মুভিতে দেখায়, কেউ যদি
মানে লাস্ট স্টেজে চলে যায়, যার কোনো সেন্স কাজ করতেছে না বা হার্ট ঠিকভাবে পাম্প করতেছে না বা একবারে লাস্ট স্টেজের দিকে, তখন কিন্তু ডক্টররা ইলেকট্রিক শক দেয়। ইলেকট্রিক শক দেওয়ার রিজন হচ্ছে আমাদের হার্টের সিগন্যালটা যায়, হার্টের মানে পাম্প করার সিগন্যালটা যায়। তখন সেই পাম্প করা গেলে সে যদি সিগন্যালটা পেয়ে, ধরো আমরা কি করি মেশিন চালানোর জন্য কোনো একটা ওইখানে কিন্তু আগে থেকে একটু ঘুরাই দিতে হয় যাতে কারেন্টের সিগন্যালটা পেলে সেটা যাতে কন্টিনিউ করে। তো এখানেও সেমই হয়। সো আমার যতটুকু ধারণা, এখানে আসো এই টিস্যুস গুলা বা কিভাবে কাজ করতেছে সেগুলো একটু যদি আমি ডিটেলসে বলি, এটা একটু ইম্পর্টেন্ট। সো সবাই একটু ট্রাই করো মনোযোগ দেওয়ার। সো এই যেটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম। সো এখানে আমাদের যে প্রথম নোডটা থাকে এটাকে বলা হয় সায়ানোঅ্যাট্রিয়াল নোড। এইটার কাজ সবচেয়ে বেশি এবং এটাকে বলা হয় ন্যাচারাল পেসমেকার। খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ন্যাচারাল পেসমেকার হুইচ ওয়ান ইজ কলেজ প্রাকৃতিক পেসমেকার, যেটার নাম হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড। হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে আসো, এখান থেকে একটা ট্রাক্ট আছে যেটা হচ্ছে মিডিল ইন্টারনোডাল ট্রাক্ট। ইন্টারনোডাল মানে এই একটা নোড এই একটা নোড, এই দুইটার মাঝখানে যেহেতু এটা ইন্টারনোডাল ট্রাক্ট। সো এইখানে যেটা আসো সাইনোঅ্যাট্রিয়াল নোডের পরে আসো এট্রিওভেন্ট্রিকুলার নোড। এই যে এখানে যেটা থাকে এটার নাম হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার নোড, দেখা যাচ্ছে না ঠিকভাবে। তারপরে আসো এইগুলার নিচের দিকে এসে, এইটার ফিগারটা কমপ্লিকেটেড হয়ে গেছে, আমি একটু মুছে দিই। এই যে এই পার্টে থাকে সাইনোঅ্যাট্রিয়াল নোড আর ভেন্ট্রিকলের ঠিক সামনের দিকে থাকে এদিকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। তারপরে আসো এখানে আরো একটা বান্ডেল আছে, এই যে প্রথম এই দিক দিয়ে যায়, আমরা এটা হয়তো জানি পরে আসছি। এটা বলা হয় বান্ডেল অফ হিচ। হ্যাঁ, এটা হচ্ছে রাইট পাশে থাকে একটা, লেফট পাশে থাকবে পার্কেনজি ফাইবার এইদিকে থাকতেছে। সো এই হচ্ছে আমাদের পড়া, আমি যদি ভুল না করে থাকি। এখানে ফিগারটা খুবই উল্টাপাল্টা দেওয়া। আচ্ছা, তারপর এই যে এটা নতুন একটা বান্ডেল, এটা হচ্ছে ব্রান্সম্যান বান্ডেল। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের টিস্যুস গুলা। এই টিস্যুস গুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো সবগুলা টিস্যু আমাদের লাগে না। সো এখান থেকে সাইনোঅ্যাট্রিয়াল নোডকে কেন প্রাকৃতিক পেসমেকার বলা হয় এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। সো আমরা যেহেতু অনেকগুলা কোশ্চেন পড়লাম, আমরা একটু সলিউশনের দিকে যাই। সলিউশন মিন্স হচ্ছে আমরা একটু কোশ্চেন দেখি, দু একটা রক্ত থেকে কি কোশ্চেন আসে, ইন্টারেও দেখবো এইচএসসি তেও দেখবো। আচ্ছা, এখান থেকে শুরুতেই যদি আসো, স্তন্যপায়ী কোন কোষে নিউক্লিয়াস থাকে না। সো আমরা একটু আগেই পড়ে আসলাম যে কোন কোষে নিউক্লিয়াস থাকে না, এটা হচ্ছে 23 সালে কোশ্চেন। সো কোন কোষে নিউক্লিয়াস থাকবে না সবাই জানো, আরবিসি ডাব্লিউসি প্লাটলেটের মধ্যে কোনটাই থাকে না। দুইটা অপশন হতে পারে, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে অনুচক্রিকা। দুইটাতেই থাকে না। অপশন ছিল লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, ডিম্বাণু, যকৃৎ কোষ। যারা পারো কমেন্টে জানিয়ে দেবে, এটা অ্যান্সার হবে লোহিত রক্তকণিকা। তারপরে আসো ওই সালে আরেকটা কোশ্চেন আসে, মানবদেহের কোনটাকে পেসমেকার বলা হয়, হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়, সেটা হবে সাইনোঅ্যাট্রিয়াল নোড। তারপর মানবদেহের রক্ত পরিসঞ্চালন প্রক্রিয়া কে আবিষ্কার করেন, এটা একটু আনকমন যেহেতু সায়েন্টিস্টের নাম, এটা অ্যাডমিশনের কোশ্চেন। আলেকজান্ডার ফ্লেমিং, এডওয়ার্ড জেনার, উইলিয়াম হার্ভে, লুই পাস্তুর। এটা হবে উইলিয়াম হার্ভে, আমিও জানতাম না হয়তো। আচ্ছা, এই যে পরিসংখ্যান কিভাবে সেটা, কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে, এটা হচ্ছে 21 সালে কোশ্চেন। অ্যান্টিবডি তৈরি করে কে, এটা সবাই জানি, লিম্ফোসাইট বা ইনোহোলসাম ডাব্লিউবিসি। হিমোগ্লোবিন কোন রক্তকণিকায় থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। খুবই সিলি কোশ্চেন। অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে কে। সো এটা কিন্তু দুইটা অ্যান্সার হতে পারে, ভেইন হইতে পারে, আর্টারি হইতে পারে। যে আর্টারি দাও সেটা হচ্ছে নর্মাল আর্টারি, আর ভেইন দিলে পালমোনারি ভেইন, দুইজনই অক্সিজেন পরিবহন করে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের পড়া। এখান থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল কিভাবে কাজ করে আমি বেসিক জিনিসটা দেখাই দিলাম, এটা পড়লেই হয়ে যায়। এখন আসো আমরা একটু যাই, অন্য কিছু এমসিকিউ দেখবো এখানে বিগত বছরের। হ্যাঁ, যেটা রেখে আসছিল, তাহলে একটু পড়াশোনায় মন বসবে। সো এইখানে আমি ট্রাই করছি ম্যাক্সিমাম কোশ্চেনই নিচের কোনটি সঠিক এরকম রাখা, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। সো ব্লাড নিয়ে একটা কোশ্চেন আছে, এটা 18 সালে বোর্ডে আসছিল। সো উদ্দীপকের ভি জরুরি প্রয়োজনে কার থেকে রক্ত নিতে পারবে। ভি ব্যক্তির নাম ভি, যার রক্তের গ্রুপ বি পজিটিভ। বি পজিটিভ কার কাছ থেকে নিতে পারবে, বি পজিটিভ হচ্ছে বি পজিটিভের কাছ থেকেও নিতে পারবে, ও পজিটিভের কাছ থেকেও নিতে পারবে। তাহলে এখানে ও পজিটিভ হচ্ছে ডাব্লিউ, তাহলে এটা অ্যান্সার হবে ডাব্লিউ। আর ভি কাছ থেকে নিজেও নিতে পারে। হ্যাঁ,
জেড বি নেগেটিভের কাছ থেকে নিতে পারবে, নেগেটিভ পজিটিভ কিভাবে নিতে পারবে আমি জানি না, এটা অ্যান্সার হবে ও পজিটিভ, হ্যাঁ ডাব্লিউ এর কাছ থেকে নিবে। তারপরে আসো আমরা যাই ছেলে আর মেয়ে এর মধ্যে বিয়ে হলে তাদের সন্তানদের সম্ভাব্য রক্তের গ্রুপ হবে এক্স আর ভি। তার মানে এক্স হচ্ছে এ বি পজিটিভ আর ভি হচ্ছে বি পজিটিভ। একটু কমপ্লিকেটেড কোশ্চেন রাখা হয়েছে। বাবার রক্ত হচ্ছে আহ, বাবার রক্ত হচ্ছে এবি পজিটিভ আর মার রক্ত হচ্ছে বি পজিটিভ। দুইজনের কি কি ব্লাড হতে পারে? সো এই ক্ষেত্রে তিনটাই হতে পারে, এবি পজিটিভ হইতে পারে, বি পজিটিভ হইতে পারে, আবার এ পজিটিভও হতে পারে। এগুলা কেন হতে পারে? ওভারল্যাপ করে, সো এগুলো আমাদের পড়ার না। ট্রাইক অ্যাসিড বাইকাসিড কপাটিকা বন্ধের কারণে নিলয় থেকে রক্তে পালমোনারি সিস্টেমিক মহাধমনীতে যায়, কোনটি সঠিক? সো এটা তো আমরা জানি, হার্ট যখন পাম্প করে সো তখন কি হয়, আমাদের হার্ট যখন পাম্প শুরু করে স্টার্টে সর্বপ্রথম নিলয়ের সিস্টেম হবে, তখন রক্তগুলা অলিন্দে আসবে। অলিন্দে নিলয়ের সিস্টেম মানে হচ্ছে অলিন্দের প্রসারণ, রক্ত শুরুতেই কোথায় আসবে? অলিন্দে আসবে। দ্যাটস ওয়াই এখানে প্রথম যে ধাপ সেটা হচ্ছে নিলয়ের সিস্টল। সিস্টল মানে সংকুচন। উল্লেখিত কপাটিকা দুইটি বন্ধ থাকে কোন ধাপে? কপাটিকা বন্ধ হয়ে যাবে কখন? নিলয় থেকে অলিন্দ থেকে রক্ত যখন নিলয়ে আসবে তখন আবার ব্যাক যেতে পারে না, তখন বাইকাসপিড ট্রাইকোসিড দুইটাই বন্ধ থাকবে। তাহলে এটা অ্যান্সার হবে অলিন্দে প্রসারণ যখন হয়, নিলয় সিস্টল মানে ডায়াস্টল মানে প্রসারণ, অলিন্দ যখন বড় হবে নিলয় যখন ছোট হবে তখনই এটা বন্ধ হয়ে যায়। স্বাভাবিক অবস্থায় রক্তনীতে রক্ত যখন বাঁধে না কেন? প্রচন্ড গতি হতে পারে, হ্যাপারিন, প্রাচীর, অমসৃণ, তিনটাই সঠিক। রক্ত যখন না বের হয়, কারণ হ্যাপারিন সবচেয়ে বেশি কারেক্ট। তারপর হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য কোনটা? অনৈচ্ছিক প্রকৃতির, সরেক অনৈচ্ছিক, হ্যাঁ ঠিক হইতে, মৈচ্ছিক অনৈচ্ছিক এটা হবে না, হৃৎপিণ্ডের সরল রেখা জনিত, এতে ইন্টারকালেটেড ডিস্ক থাকে, তাহলে এটা 1 আর 3 হবে। হ্যাঁ ঠিক আছে। ডাক্তার ওপেন হার্ট সার্জারি করেন, ওপেন হার্ট সার্জারি টাইপস দিয়ে দিছে, এগুলো পারো পারো হয়তো, তিনটাই হয়। ধমনীর বৈশিষ্ট্য কি? কপাটিকা থাকে, গহ্বর ছোট, আচ্ছা কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়। সো ধমনী হচ্ছে, একটু মাথায় রাখবা, ভেইন যেমন পাতলা হয় ধমনী একটু মোটা হয়। সো এখানে কপাটিকা নাই, এটা কেমন হলো? কপাটিকা থাকে, তাহলে এটা আনসার হচ্ছে 2 আর 3। ওকে, তারপর আসো আমরা যেহেতু মানে একটু দ্রুত আগাতে হচ্ছে যেহেতু একটা চ্যাপ্টার আমাদের, এগুলো আমরা দেখে ফেলছি, এটাও দেখে ফেলছি। পরের সাইড, এই যে আমাদের পরের সাইড হচ্ছে যে আমাদের হার্ট কিভাবে বিট করতেছে। সো এই যে এইগুলা যেটা দেখতেছো এটা হচ্ছে একটা ব্রিদিং প্যাটার্ন। সো এই ব্রিদিং প্যাটার্ন গুলা যখন মেডিকেলে পড়বে, নার্সিং পড়বে, তোমাদের অ্যানালাইজ করে দেখাইতে হয়। সো আমি এখানে বেশি কিছু বলবো না, মাথার উপর দিয়ে যাবো। তারপর আসো আমরা পরের টপিকে যাই। স্লাইড দেখানো হয়েছে। Okay, this is the one of the most important topic for exam MCQ তেও আছে, সিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো এইখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। সো কার্ডিয়াক সাইকেল মানে হচ্ছে হৃদচক্র। একটা হৃৎপিণ্ড বিট করতেছে কেন? কারণ এখানে একবার সংকোচন হচ্ছে, সিস্টল হচ্ছে, আবার প্রসারণ হচ্ছে, ডায়াস্টল হচ্ছে। সো এই যে বিট করবে এরকম করতেছে, এটার জন্য একটা নির্দিষ্ট টাইম ডিউরেশন থাকে একটা হেলদি পার্সনের। এখন যারা একটু আনহেলদি বা যারা ওয়েট বেশি বা যারা হার্টে কোনো সমস্যা, তাদের কিন্তু বিটটা সেম ভাবে করবে না। তাই দেখা যায় ট্রাকিকার্ডিয়া বা ব্র্যাডিকার্ডিয়া হয়। ট্রাকিকার্ডিয়া মানে হচ্ছে বেশি হৃৎপিণ্ড বেশি পাম্প করবে 80-র উপরে, আর ব্র্যাডিকার্ডিয়া কম করবে 60-র নিচে, হোয়াট এভার। সো এখানে আসো আমরা যদি ভাগ করি, আমাদের নর্মাল একটা হৃৎপিণ্ড 1 মিনিটে বিট দিবে 75 টাইমস, বুঝছো? সো যেহেতু প্রতিটা বিট দেওয়ার জন্য বের করতে হয় 1 মিনিট মানে 60 সেকেন্ড, এটা ক্যালকুলেট করা হয় 60/75 which is 0.8। তার মানে হৃৎপিণ্ড একবার সংকোচন একবার প্রসারণ হইতে আমাদের 0.8 সেকেন্ড সময় লাগে। সো এই 0.8 সেকেন্ডকে আমরা ভাগ করি আবার দুইটা প্যাটার্নে, একটা অলিন্দের ক্ষেত্রে একটা নিলয়ের ক্ষেত্রে, একটা ভেন্ট্রিকল একটা এট্রিয়াম। সো এখানে ভেন্ট্রিকলের দুইটা কাজ হয়, একটা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল, একটা হচ্ছে সিস্টল, একটা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল। আর এট্রিয়ামে কি হয়? এট্রিয়ামের সিস্টল, এট্রিয়ামের ডায়াস্টল। সো সেম, দুইটা জিনিস সেম। সো এখানে আমরা এই যে এখানে ভাগ করা আছে, এই যে এএস দিয়ে বোঝায় অ্যাট্রিয়াল সিস্টল আর ভিএস দিয়ে ভেন্ট্রিকুলার সিস্টল। ওকে ফাইন। সো এখানে আমরা যদি ভাগ করি ভেন্ট্রিকলের ক্ষেত্রে, ভেন্ট্রিকলের যে আমাদের শুরুতে আসো, এখানে আবার ভাগ করে দিছে,
এট্রিয়াল সিস্টেমের দুইটা ফেজ, তো এই ফেজগুলো দিচ্ছে হোয়াট এভার। সো এট্রিয়ালের যে সিস্টল এখানে 0.1 সেকেন্ড লাগে, আর ডায়াস্টল হলে 0.7 সেকেন্ড সময় লাগে, আর ভেন্ট্রিকলের ক্ষেত্রে, আর এট্রিয়ামের ক্ষেত্রে 0.3 প্লাস 0.5 হচ্ছে আমাদের 0.8, যদি ভুল না করি, বই একটু মিলাই দেখো। এই হচ্ছে আমাদের কার্ডিয়াক সাইকেলের পড়া, এখান থেকে টাইম ডিউরেশন গুলো খুবই ইম্পর্টেন্ট। সো ভেন্ট্রিকুলার সিস্টল এই যে এখানে আছে 0.8 সেকেন্ড, তারপর হচ্ছে আমাদের পয়েন্ট, এই যে এখানে আবার 5 সেকেন্ড ভাগ করে ফেলছে, এখানে আমাদের 0.6 সেকেন্ড, 0.7 সেকেন্ড। সো এই জিনিসগুলো আমরা একটু দেখে ফেলবো। ওকে ফাইন, আসো। আর যদি এখানে উল্টাপাল্টা হয় একটু বই থেকে মিলাই নিও, আই এম নট শিওর, কারণ এখানে প্যাটার্নটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, তারপরে আসো আমরা যাই আমাদের পেস মেকার। সো যেহেতু আমরা লাস্টের দিকে টপিক চলে আসছি, তো এখানে আমাদের ক্লিনিক্যাল জিনিসগুলো আসে পরীক্ষায়। সো এই ক্লিনিক্যাল জিনিসগুলো আমরা যদি দেখি, আমি একটু দেখতেছি। ওকে পাইছি। অ্যাট্রিয়ামের ডায়াস্টল 7 সেকেন্ড, এটা কি আর থাকবে? একটু লিখে নাও। এই গ্রাফটাও ঝামেলা, মানে গ্রাফটাতে এজ দিয়ে বোঝা যাচ্ছে না। সো একটু যদি বলি, এখানে ভুল হয়েছে, হ্যাঁ, এস প্লাস এডি, এটা হচ্ছে উল্টা গেছে, এস দিয়ে 0.1 সেকেন্ড বুঝাইছে, এই জন্য মিলতেছিল না। তাহলে এস হচ্ছে 0.1 সেকেন্ড, আর এটা হচ্ছে 0.7 সেকেন্ড, আর ভিএসভিডি এটা হবে 0.3 সেকেন্ড। হ্যাঁ, ভেন্ট্রিকুলার সিস্টেম হচ্ছে 0.5 সেকেন্ড। সো একটু কারেকশন করে নাও, এই জন্য আমার খটকা লাগতেছিল। সো এখানে এস মানে হচ্ছে এট্রিয়ামের সিস্টল সবচেয়ে কম সময় লাগবে, আর সবচেয়ে বেশি সময় লাগবে অ্যাট্রিয়ামের ডায়াস্টল। সো এটা একটু তুলে নাও। আচ্ছা, তারপর আসো পেসমেকার। পেসমেকার নিয়ে যদি কিছু কথা বলি, পেসমেকার হচ্ছে আমাদের যদি হার্টের মায়োফাংশনাল টিস্যু বলি, জাংশনাল টিস্যু বলি, এগুলো যদি ওয়ার্ক কাজ না করে, সেক্ষেত্রে আমাদের এরকম একটা মেশিন ইউজ করা হয়, যেটা বলা হয় পেসমেকার। এই যে পেসমেকারটা দেখানো হয়েছে, এই যে এরকম একটা ডিভাইস থাকে। সো এখানে ব্যাটারি হিসেবে ইউজ করা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি। এই যে ঠিক এই পজিশনে থাকে, যারা একবারে দেখতে চাও, এই যে হার্টে দেখো, এই যে দুইটা, এখানে তিনটা ক্যাথেট আছে। এটা পর ক্যাথেটারের উপর ডিপেন্ড করে, তিনটা পাও, সিঙ্গেল ক্যাথেটার, ডাবল ক্যাথেটার, ট্রিপল ক্যাথেটার উপর ডিপেন্ড করে। সো এখানে যদি একটা ক্যাথেটার হয়, সো একটা ক্যাথেটার হলে এটা হচ্ছে রাইট এট্রিয়ামে যাবে, শুধু ক্যাথেটারটা দিব আমরা রাইট এট্রিয়াম। দুইটা হইলে রাইট এট্রিয়ামের সাথে রাইট ভেন্ট্রিকল, তিনটা হইলে এই যে দেখো, এই যে রাইট এট্রিয়ামে একটা, এই যে রাইট ভেন্ট্রিকল একটা, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল একটা। এখানে তিনটে আছে, এই যে দেখো এই পাশের ডিভাইস থেকে এখানে ব্যাটারি থাকে লিথিয়াম আয়ন, এই দিক দিয়ে গিয়ে আমাদের এই যে দেখো রাইট এট্রিয়াম দিয়ে ঢুকতেছে, ঢুকে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকলে চলে যায়। দিস ইজ পেসমেকার। সো পেসমেকার দেখতে অনেকটা এরকম হয়, যদি আমরা অ্যাকচুয়ালি মানুষের এক্সরেতে দেখি। তো আর তো আমরা একটু আগে দেখলাম যে ফিজিক্যালি পেসমেকারটা কেমন হয়, এই যে ডিভাইস, এই যে ক্যাথেট, এগুলো আমাদের যায়, এই যে ক্যাথেট, এর ভিতরে আমাদের থাকে, সার্কিট থাকে, যতটুকু মনে হয়। ওকে, সো আমরা পেসমেকার নিয়ে জাস্ট টাইপস গুলো পড়তে পারি, এটা পড়লেই হয়ে যায়, এখান থেকে আর নতুন কিছু নাই। তারপরে আসো আমরা কিছু কোশ্চেন দেখি আবারও। কোশ্চেন গুলা তোমরা একটু কমেন্টে অ্যান্সার করার ট্রাই করবা, যেহেতু অনেকে এখানে নতুন আছি বা অ্যাডমিশনে যারা ক্লাস করতেছি, তাদের জন্য এটা হেল্প হবে। কোন রক্তকণিকা হ্যাপারিন ক্ষরণ করে? বোর্ডে কোশ্চেন, আমরা সবই সলভ করব। যারা যে কোনো জায়গায় পরীক্ষা দিবা, এটা একটু বলে দেই, যারা নার্সিং এ দিবা, মেডিকেলে দিবা, বা যারা হচ্ছে ঢাকা ভার্সিটি দিবা, তারা সব সময় বোর্ডে কোশ্চেন সলভ করে যাবা। তো বোর্ডের কোশ্চেন প্যাটার্ন ওয়াইজে কিন্তু কোশ্চেন করার ট্রাই করা হয়, এমসিকিউ, এটা একটা রিজন। আর সেখানে যেহেতু এমসিকিউ পড়তেই হবে, আলতু ফালতু এমসিকিউ না করে বোর্ডের এমসিকিউ গুলা বেশি প্রেফারেন্স হিসেবে পড়বা। তো আমি অলরেডি আমাদের অ্যাডমিশনে কিছু কোশ্চেন ডিসকাস করছি, সেম টাইপের কোশ্চেনই হয়। হ্যাপারিন কে ক্ষরণ করে? বেজোফিল, একটু আগে বলছি। বাম নিলয়, মহাধমনী, মহাশিরা, ডান অলিন্দ, এটা হচ্ছে কোন পদ্ধতি? আচ্ছা, পালমোনারি পথ যদি বলি বা রক্ত সংবহন সিস্টেম, এটা নিয়ে যদি বলি, চার ধরনের হয়। এটা হচ্ছে পালমোনারি, সবচেয়ে বড় হচ্ছে সিস্টেমিক। সিস্টেমিকটা কই থেকে কই যায়? আমাদের বাম অলিন্দ থেকে শুরু হয়, সরি, বাম অলিন্দ না, হ্যাঁ, বাম অলিন্দ থেকে শুরু হয়, ঠিক আছে, বাম নিলয়, সরি নিচে, বাম নিলয় থেকে শুরু হয়, বাংলা বলতে একটু প্রবলেম হয়। সো বাম নিলয় থেকে একটু সিস্টেম যদি লেখো, সিস্টেমিক রক্ত সংবহন, ব্লাড সার্কুলেশন, এটা হচ্ছে বাম, লেফট
নিলয় ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে শুরু হয়, এদিক দিয়ে পুরা বডিতে এসে আবার রাইট এট্রিয়ামে গিয়ে পৌঁছায়। এটা হচ্ছে সিস্টেমিক, তার মানে হার্ট থেকে রক্ত বের হয়ে সারা দেহ ঘুরে টুরে আবার হার্টে আসলে এই সংবহন তন্ত্রকে বলা হয় সিস্টেমিক সংবহন তন্ত্র। আর সেকেন্ডলি যেটা বলা হয় সেটা হচ্ছে আমাদের পালমোনারি সিস্টেম, যেটা হচ্ছে আমাদের হার্টের যে রাইট ভেন্ট্রিকল ডান নিলয় সেখান থেকে বের হয়ে ফুসফুসে যায়, আবার ফুসফুস থেকে বের হয়ে আমাদের বাম অলিন্দে আসে। এই যে সার্কুলেশন এটাকে বলা হয় পালমোনারি সার্কুলেশন। তারপর পোর্টাল সার্কুলেশন। পোর্টাল মানে হচ্ছে আমাদের দেহের বিভিন্ন জায়গায় ছোট ছোট পোর্ট আছে, পোর্টের মধ্যে গিয়ে এটা ব্লাড সার্কুলেশন দেয়। এটা কিডনি হতে পারে, লিভার হতে পারে, এই ছোট ছোট পোর্টে এটা হচ্ছে পোর্টাল সার্কুলেশন। আর এটা হচ্ছে রেনাল সার্কুলেশন, যেটা আমরা বললাম যে হৃৎপিণ্ডের ভিতরে দেয়। এই চারটে টাইপসের হয়। আচ্ছা, তারপরে তাহলে এটা হবে সিস্টেমিক, যেহেতু বাম নিলয় থেকে শুরু করে ডান অলিন্দে আসছে। কার্ডিয়াক চক্রের প্রথম হৃদ শব্দ শুরু হয় কোথায়? প্রথম শুরু হবে ভেন্ট্রিকল, মাথায় রাখবা। প্রথম হৃৎপিণ্ডের নিচের পার্টটা, হৃৎপিণ্ডের নিচের পার্ট মানে হচ্ছে নিলয়। সো নিলয় যখন ছোট হবে, উপরে পার্টটা মানে অলিন্দ তখন বড় হবে, তখন সারা রক্ত অলিন্দে চলে আসবে। এইটার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টেম। হ্যাঁ, এটা পরীক্ষা আসছিল, এটা একটু দাগাই নিতে পারো। করোনারি ধমনী রক্ত সমান, করোনারি ধমনী এটা হৃৎপিণ্ডে রক্ত সমান করে। সব অর্গানে রক্ত আছে, আমরা যেখানে কাটবো রক্ত বের হবে না, ঠিক সেম ভাবে হৃৎপিণ্ডেও তার বিভিন্ন পুষ্টি উপাদান পাওয়ার জন্য রক্তের প্রয়োজন হয়। সেই রক্তটা পেয়ে যায় থাকে কোথা থেকে? সেম ভাবে এই যে করোনারি আর্টারি থেকে। ক্রসটি সঠিক কোনটা? এই যে সাইনোআর্টেরিয়াল নোড, অ্যাট্রোভেন্ট্রিকুলার নোড, বান্ডেল অফ ফিজ, পারকেনজি ফাইবার। এটা একটু আগে পড়লো, এটা সঠিক। কোনটি উপস্থিত রক্তের রং লাল হয়? পড়াইছি হিমোগ্লোবিন। বহুপদী লসিকার কাজ কোনটা? ও লসিকা স্কিপ করা হয়েছে, স্কিপ না মানে লেস ইম্পর্টেন্ট টপিক। লসিকা হচ্ছে একটা ফ্লুইড, যেটা হচ্ছে আমাদের টিস্যুর ভিতরে ভিতরে থাকে, যেটার কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা, বেসিক। লসিকা কোথায় কোথায় থাকে, লিম্ফ নোড কোথায় কোথায় থাকে, কোন কোন অর্গানে, প্লিহা থেকে শুরু করে টনসিল, যকৃৎ, এই লসিকার কাজ কি এগুলো একটু দেখতে পারো। লসিকার কাজ হচ্ছে রোগ প্রতিরোধ, প্রতিরক্ষা, লিপিড পরিবহন, তিনটাই সঠিক। সো লসিকার কোথায় কোথায় থাকে, এর উপাদান কি এবং কিভাবে কাজ করে এগুলো দেখতে হবে। এটা বর্ণহীন পদার্থ। মানবদের বিলিরুবিন উৎপন্নকারী কণিকা কোনটা? বিলিরুবিন কে উৎপন্ন করে? নিউক্লিয়াস বিহীন বিলিরুবিন উৎপন্নকারী কণিকা হচ্ছে দ্বি অবতল। ওকে, তারপরে আসো, বিলিরুবিন উৎপন্ন করে হচ্ছে আরবিসি। তারপরে রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে কোনটা? পানি। পানি পিএইচ কেমনে নিয়ন্ত্রণ করবে? হাইড্রোজেন বাইকার্বনেট। কেন? পানি, পানি এটা নিউট্রাল পদার্থ। সো রক্ত হচ্ছে ক্ষারীয় পদার্থ, বেস। সো পানি দিলেও এখানে ক্ষারের কনসেন্ট্রেশনটা আরো কমে যাবে, তাহলে এটা নিয়ন্ত্রণ হবে না, কনসেন্ট্রেশন বাড়বে। কিন্তু ক্ষারের মধ্যে যদি অ্যাসিড দাও তাহলে কি হবে? ক্ষারটা কমে আসবে। বাইকার্বনেট দিলেও বাইকার্বনেট গুলা কি করবে? বাইকার্বনেট গুলা এসে ঠিক সেম ভাবে হাইড্রোজেনের সাথে লিখে কার্বনিক অ্যাসিড ফর্ম করবে, সেটার জন্য আমাদের পিএইচটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। ওকে ফাইন, তারপরে আসো আমরা তাহলে এমসিকিউ গুলা করলাম। আমরা আমাদের লাস্ট কিছু টপিক চলে যাই, সেটা হচ্ছে আমাদের সার্জারির ক্ষেত্রে। হ্যাঁ, সো আমরা একটু দেখবো সার্জারি, এটাতে পরে আসে। আমাদের হার্টের যে ডিজিজ, তো সেগুলা থেকে কি কি পড়বা আবার বলে দিই। অ্যানজাইনা, অ্যানজাইনা, অ্যানজাইনা মানে বুকে ব্যথা। এমআই, হার্ট ফেইলিউর, হার্ট অ্যাটাক, সবগুলারই রিডিং পড়লে এমনি মনে থাকবে। কারণ, কেন হয়, লক্ষণ, প্রতিকার, হওয়ার পরে কি করা হয়, প্রতিরোধ। প্রতিরোধ সবগুলোই সেম, প্রতিকারও সেম, কারণও সেম। ম্যাক্সিমাম কারণ হচ্ছে যে সারাদিন আমাদের মতো ফোন টিপা, সারাদিন এক্সারসাইজ না করা, সারাদিন ফ্যাট যুক্ত খাবার খাওয়া, ফ্যাট বলতে ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া, এগুলা খেলে এমনি মোটা হয়ে যায়। এটা হচ্ছে রিজন, সবগুলোর ক্ষেত্রেই সেম। লক্ষণ এক একটা এক এক রকম। অ্যানজাইনা হলে চিনচিন করে ব্যথা হবে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হচ্ছে ওইখানে আস্তে আস্তে অ্যাথেরোস্ক্লেরোসিস বা ব্লক হওয়া শুরু করবে। হার্ট ফেইল আর হার্ট অ্যাটাক, এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। তো এটা একটু যদি বলি, হার্ট ফেইলর, হার্ট অ্যাটাক হচ্ছে ইনিশিয়ালি আমাদের হার্টে হুট করে প্রচুর পেইন হয়, আমরা টিকতে পারি না, তখন আমরা ডক্টরের কাছে যাই। আর হার্ট ফেইল হচ্ছে হার্টটা ফাংশন করাই বন্ধ করে দেয়, হার্টের নর্মাল ফাংশন আর করবে না। দুইটাই সিভিয়ার কেস, এবং দুইটাতেই হার্ট অ্যাটাক হইলে হুট করেই তুমি প্রচন্ড ব্যথা অনুভব করবে, মনে হবে বুকে খিল দিয়ে আছে, তখন হসপিটালে তাড়াতাড়ি যেতে হবে। অক্সিজেন সাপ্লাই থেকে শুরু করে তোমার আদার্স রিজন গুলা এখানে মেনটেন করা হয় আইসিইউতে রেখে। আর হার্ট ফেল গেলে হার্ট পাম্প করাই বন্ধ করে দিবে। সো এটা হয় ব্লকের কারণে হার্ট অ্যাটাক। আর হার্ট ফাংশনও অনেকটা এরকমই হয়, আর ঠিক মতো নিউট্রিশন না পেলে ব্লক হয়ে যায়। ওকে ফাইন, এগুলার প্রতিকার কি?
প্রতিকার হচ্ছে ভালো খাবার খাইতে হবে সুস্থ থাকার জন্য। এবং আমাদের, আচ্ছা এটা আমি লাস্টে একটু দেখব। এই তো হার্ট সার্জারি চলে আসছে। র্যান্ডমলি যেতে হচ্ছে, সরি। ওকে ফাইন, দিস ইজ হার্ট সার্জারি। সো হার্ট ইজ একটা সার্জারি আমরা দেখি, যারা ভয় পাও দেখার দরকার নাই। সো এই যে আমাদের হার্ট, এই পার্টটা হচ্ছে হার্ট, হ্যাঁ। সো এই হার্টের সাথে আমরা যদি একটু দেখি যে হার্টের সার্জারিকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে ওপেন হার্ট হার্ট সার্জারি, আর একটা হচ্ছে ক্লোজ হার্ট সার্জারি, বা একটা নাম হচ্ছে অ্যানজিওপ্লাস্টি, যেটাই বলো অ্যানজিওপ্লাস্টি। সো অ্যানজিওপ্লাস্টির সাথে কিন্তু অ্যানজিওগ্রাম আছে। সো একটা জিনিস একটু পড়ে নিও, হার্টের যত এক্সামিনেশন আছে, হার্ট এক্সামিনেশন বিএনপি থেকে শুরু করে সবকিছুই, বিএনপি, অ্যানজিওগ্রাম, ইটিটি, যা যা আছে, কোনটা কেন করা হয়, এগুলা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। আসো, সো এই ওপেন হার্ট সার্জারি এটা আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অফ পাম্প সার্জারি, অফ পাম্প, আর একটা হচ্ছে অন পাম্প। এখন হচ্ছে ওপেন হার্ট আর ক্লোজ হার্ট বা অ্যাঞ্জিওপ্লাস্টি কি, ওপেন হার্ট হচ্ছে বুক কেটে, এইভাবে বুক কেটে আমাদের সার্জারি করা হয়, এটাকেই বলা হচ্ছে ওপেন হার্ট সার্জারি। এবং ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে আমাদের এটা আবার দুইটা টাইপস আছে। আর ক্লোজ হার্ট সার্জারি বুক কাটা লাগে না, যে কোনো একটা ভেইন দিয়ে, এটা কাপ দিয়ে হতে পারে, হাতের ভেইন হতে পারে, ভেইন গুলা দিয়ে আমাদের সার্জারিতে আমাদের একটা লেজার দিয়ে বা ক্যাথেটার দিয়ে আমাদের করা হয়, সেটাকে বলা হচ্ছে ক্লোজ হার্ট বা অ্যাঞ্জিওপ্লাস্টি। এটা কে আবিষ্কার করে? এটা হচ্ছে অ্যানজিওন গ্রগেন, মনে হয় গ্রগেন অ্যানজিওন, অ্যানজিওগ্রাম তো তার নামের উপর ডিপেন্ড করে দেওয়া হয়। এবং আরেকটা হচ্ছে রোবট সহযোগী অ্যানজিওগ্রাম। তো এটার আমি একটা সুন্দর ভিডিও দেখাচ্ছি। আচ্ছা আসো, তো এই যে হার্টের অফ পাম্প আর অন পাম্প, এইটা একটু গুলায় ফেলি আমরা। অফ পাম্প কোনটা, অন পাম্প কোনটা, পরীক্ষা ম্যাক্সিমাম আমি ভুল করবো এটা। সো একটু কমেন্ট করে জানাও, যদি হার্ট চলাচল করে, হার্ট বিট দেয়, হার্ট যদি ফাংশন করে, তাহলে এটা কি অফ পাম্প সার্জারি না অন পাম্প? দেখি কে কে পারো, একটু কমেন্ট করে জানাও। সো যার মাথায় যেটা আসছে একটু কমেন্ট করে জানাও। সো এটা হচ্ছে সবাই একটু কমেন্ট করো। সো এটা বলে দিই, সো হার্ট যদি ফাংশন করে, হার্ট যদি বিট করতে থাকে, এই অবস্থায় যে সার্জারি করা হয় এটা হচ্ছে অফ পাম্প সার্জারি। সবাই ভাবছো অন পাম্প, কেন অফ পাম্প? বিকজ এটা হার্ট চলমান থাকে, এখানে কোনো মেশিন, বাইরে থেকে কোনো মেশিন প্রয়োজন পড়ে না। দ্যাটস ওয়াই মেশিন প্রয়োজন পড়ে না, বা পাম্প বন্ধ, ওই যে পাম্প মেশিন পড়ি না, পানি তুলে, পানি তোলার পাম্প। সো পাম্প যখন অফ থাকবে, মেশিন যখন অফ থাকবে, তার মানে কি হার্ট নিজে নিজে ফাংশন করবে সার্জারির সময়, এটা বলে অফ পাম্প। আর উল্টা হইলে যে পাম্প বা মেশিনের কাজ করতেছে, এটা হচ্ছে অন পাম্প, তখন হার্ট নিজে কাজ করা বন্ধ করে দিবে অন পাম্পে। সো এটা বুঝা গেলাম। সো এই যে দেখো, এটা হচ্ছে অন পাম্প সার্জারি, এই যে একটা ক্যাথেটার, এই যে একটা ক্যাথেটার, এই যে একটা, এই যে ক্যাথেটার, এই যে এগুলো হচ্ছে হার্টের ভিতর থেকে বাইরে মেশিনে এসে এটা সার্জারি জন্য হেল্প করতেছে। দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ অন পাম্প সার্জারি। আচ্ছা, সো অন পাম্পের সার্জারি পরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ক্লোজ হার্ট সার্জারি, বা যেটার নাম হচ্ছে অ্যানজিওপ্লাস্টি। অ্যানজিওপ্লাস্টি অনেক টাইপসের হয়। অ্যানজিওপ্লাস্টি কি কি টাইপসের হয় আমি যদি দেখি, হয়ে গেল, এই যে এটা হচ্ছে সবচেয়ে বেশি কমন, আমরা বলি না হার্টের রিং পরানো হয়েছে, এটাকে বলা হয় করোনারি স্টেন্টিং, বুঝছো? সো এটাতে কি করা হয়, যে কোনো বডি, যে কোনো জায়গা থেকে একটা ভেইন নেওয়া হয়, ভেইনটা দিয়ে আমাদের এই যে এরকম একটা ক্যাথেটার পাঠানো হয়। ধরো এই যে এখানে আমাদের করোনারি আর্টারি, এখানে ব্লকেজ ধরা পড়ছে, ব্লকেজ ধরে এরকম হয়ে গেল। তো ব্লকেজটা আচ্ছা, আচ্ছা কই গেল, এই যে দেখো ব্লকেজ ধরা পড়ে জিনিসটা এরকম হয়ে গেল, এই যে ব্লক। তারপর এই যেভাবে একটা এদিক থেকে একটা ক্যাথেটার দেওয়া হয় লেজারের, এখানে উপরে এরকম স্টেন্ট থাকে, স্টেন্ট মানে হচ্ছে তারের মতো থাকে, দিয়ে এটা যখন ভিতরে ঢুকায়, ভিতরে এটাকে স্টেন্টিংটাকে ফুলানো হয়, ফুলানোর পরে এই যে রিং বা স্টেন, যেটাই বলো, বাংলায় রিং বলি আমরা, এটাকে বের করে, মানে ভিতরে যে ক্যাথোডটা থাকে এটা বের করে আনা হয়, কিন্তু এই রিংটা এখানে থাকে। সেটা কেন হয়? ইউজুয়ালি এই যে যখন অ্যাথেরোস্ক্লেরোসিস বা ব্লক হওয়া শুরু করে, এই দিক দিয়ে ব্লাড সার্কুলেশনটা করতে পারে না, দ্যাটস ওয়াই হার্ট পর্যাপ্ত ব্লাড পায় না, ফুড পায় না, নিউট্রিশন পায় না, তখন হার্টটা ফাংশন করা বন্ধ করে দেয়, বা হার্টটা আস্তে আস্তে ব্লক হয়ে বন্ধ হয়ে যায়।
ব্লাড যাও, সেক্ষেত্রে এই প্রবলেমস গুলা হতে পারে। সো এটার আবার টাইপস আছে, কিছু কিছু করা হয় এইরকম করোনারি স্টেন্টিং দিয়ে, কিছু কিছু করা হয় বেলুন দিয়ে, কিছু কিছু করা হয় লেজার দিয়ে, এটার উপর ডিপেন্ড করে এগুলো টাইপস করা হয়। ওকে ফাইন, এই যে দেখো ভিতরে এই যে পাম্প দেওয়া হচ্ছে, এদিক দিয়ে বাতাস গেলে এটা হচ্ছে ওই যে জালির মতো, পাম্প দিলে এটা ফুলে যায়, আর নর্মাল অবস্থায় যে এরকম চিকন অবস্থায় থাকে। তো এগুলো আমরা হয়তো একটু আইডিয়া আছে, কারো না থাকলেও জেনে নাও, ভবিষ্যতে কারো যদি দেখো হার্টের রিং পরানো কি, তখন তোমার জিনিসগুলো আবার মাথায় পড়বে, তখন সিয়াম ভাইয়ের কথা মনে পড়বে। আচ্ছা আসো, তারপরে আমরা যদি যাই, কি জানি দেখাবো ভাবছি, ও আচ্ছা কোশ্চেন অ্যান্সার করবো আমরা। তার আগে আমরা একটা সুন্দর ফিগার দেখি, এই যে এটা হচ্ছে খুবই অ্যাডভান্স টেকনোলজি, এটা কিন্তু কোনো মানুষ করতেছে না, এটা একটা রোবট করতেছে বা মেশিন দিয়ে করতেছে, বাইরে হয়তো কেউ আছে। সো এই যে সার্জারি ভিতরে দেখতেছো, এটা সো এটাকে বলা হয় রোবট সহযোগী সার্জারি। সো এটা হচ্ছে মেশিনেই করে ফেলবে, বুঝছো? সো এগুলা খুবই অ্যাডভান্স টেকনোলজি, যেটা হচ্ছে আমাদের এখনকার দিনে বিভিন্ন উন্নত কান্ট্রিতে করা হয়। সো বাংলাদেশে আম, চিকিৎসা ব্যবস্থার সাথে বাইরের চিকিৎসা ব্যবস্থা কম্পেয়ার করলে তারা হচ্ছে অনেক রিচ। কারণ এটা তো আর বলতে পারবো না যে ভাই আমি কেন রিচ না, বাই বর্ন উই আর রিচ কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি হোয়াট এভার, কিন্তু আমাদের ইকুইপমেন্ট বলো, ইনস্ট্রুমেন্ট বলো, একটা হচ্ছে পেশেন্টের বেয়ারিং পাওয়ার বলো, ইজ নট সেম। তো দ্যাটস ওয়াই দেখা যায় বাংলাদেশে এই এই সেক্টরটা ইমপ্রুভ হচ্ছে এবং আস্তে আস্তে আরো হবে ইনশাল্লাহ। এবং দিস ইজ দ্য বেসিক থিং, যে এখানে তোমার এত বড় বড় ইনস্ট্রুমেন্ট দিয়ে সার্জিক্যাল হয়তো স্কিল থাকলেও ওইভাবে করার পেশেন্টের অ্যাবিলিটি নাই, প্লাস হচ্ছে হসপিটালের ক্যাপাবিলিটি নাই, দু একটা ছাড়া। তো এই হচ্ছে আমাদের স্ট্রেন্থ। সো আমরা লাস্ট কিছু অ্যান্সার দেখবো, কোশ্চেন দেখবো। সো 6 নম্বর কোশ্চেন, বুকের ব্যথা, ঘাড়, চোয়াল এই ও বাম বাহুতে ছড়িয়ে পড়ে কখন? ব্যথা কখন ছড়ায় পড়ে? সো এইটা মনে হয় না এই চ্যাপ্টার পড়া। আচ্ছা এরপর আমি একটু দেখি কয়টা অ্যান্সার করা যায়। আচ্ছা, বুকের ব্যথা, ঘাড়, চোয়াল, বাম বাহুতে ছড়িয়ে পড়ে কখন? অ্যানজাইনা, ব্যথা, বুকে যখন ব্যথা হয়, বুকের ব্যথা, নিউমোনিয়া ছড়াবে না, পেনিক এগুলোতে ছড়াবে না। হৃৎপিণ্ডের ক্ষেত্রে কোনটি সঠিক? সার্কোলবাজম খুবই কম থাকে, নিউরন থাকে না, হৃৎপিণ্ডে নিউরন থাকে না, তাহলে সেন্স কিভাবে পাবে? ভুল। এটা হবে ক নাম্বার। হ্যাঁ, কার্ডিয়াক চক্রে কোন দশার সময়কাল? তো এটা আমি তখনই বললাম যে এটা হচ্ছে আমাদের নিলয়, এলভি, খুব কম সময়ে সংকুচিত হয়ে যায়। এটা হবে যে নিলয়ের, সরি রাইট লেফট দেওয়া দরকার নাই, এটা হচ্ছে অল ইন দ্য সিস্টেম, অল ইন দ্য সিস্টেম, এএস, খুব কম সময় লিখে দিছিলাম, যাদের প্রবলেম হয় দেখতে পারো। কোনটি রক্তনালী সংকোচন ঘটিয়ে রক্তপাত কমায়? রক্তপাত কমায়, রক্তপাত কমানোর জন্য আমাদের থ্রম্বোপ্লাস্টিন, সেরোটোনিন, থ্রম্বোপ্লাস্টিন হবে, দুইটাই হবে। হ্যাঁ, তারপর আসো করোনায় ধমনী রক্ত সংবহন, এটা সেরোটোনিন হবে শুধু। করোনায় ধমনী রক্ত সংবহন করে কোনটিতে? করোনায় ধমনী হৃৎপিণ্ডে, এটা একটু আগে আবার আসছিল। ক্রমটি সঠিক, এটাও করছে অলরেডি। হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে কে? হিমোস্ট্যাট মানে হচ্ছে প্লাগ গঠন করা, মানে হচ্ছে কোয়াগুলেশন হেল্প করে, এটা থ্রম্বোসাইট বা প্লাটিলেট। বাবা মা উভয় গ্রুপ এবি হলে সন্তান এবি হবে কতটুকু? এটা হচ্ছে 50%, দুইজন যদি সেম হয়। আর অপোজিট হইলে 3:1, মাথায় রাখবা। তার মানে বাবার মায়ের যদি রক্তের গ্রুপ সেম হয়, তাহলে বাচ্চারও ওই গ্রুপের রক্ত হওয়ার পসিবিলিটি অর্ধেক। আর বাবা মার যদি ডিফারেন্স হয় এ বি বি, তখন বাবা বা মায়ের হওয়ার পসিবিলিটি 25% করে, এবং অন্য গ্রুপ হওয়ার পসিবিলিটি তোমার ওইটাও 25। হ্যাঁ, এ বি বি, হ্যাঁ, অন্য গ্রুপ 50%, মাথায় রাখবা। লোহিত রক্তকণিকা গড় আয়ু 120, সবাই পারি। রক্তরসে পানির পরিমাণ কত? এটা ভুল করি সবাই, রক্তরসে পানির পরিমাণ 90% বা 92%। যেসব রক্তনালী, রক্তবাহী নালী দেহের বিভিন্ন হৃৎপিণ্ডে রক্ত বহন করে তাকে কি বলা হয়? লসিকা ধমনী। দেহের অংশ থেকে হৃৎপিণ্ডে নিয়ে যায় আমাদের শিরা, শিরা ঊর্ধ্বমহাশিরা, নিম্নমহাশিরা। আরেকটা কোশ্চেন হচ্ছে, নিচের কোনটির উপস্থিতির জন্য রক্ত লাল হয়? সো সবাই পারি এটা, হিমোগ্লোবিন হবে। হ্যাঁ, হিমোগ্লোবিন থাকার জন্য রক্তবর্ণ লাল হয়। সো আমরা এটা দেখে ফেলছি। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ক্লাস। সো আজকে ক্লাসে আমি ট্রাই করছি একটা চ্যাপ্টার যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টারটা পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। 25% মার্ক এখান থেকে আসে। সো কতটুকু ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশন বলো, এটা ইন্টার বলো, সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সো এই চ্যাপ্টারে এই
পুরা বইয়ের যে ইম্পর্টেন্ট টপিকগুলো, যেহেতু 1-1.5 ঘন্টার ক্লাস হয়, তো সব ডিটেলসে পড়ানো পসিবল না, বাট মেজর বা ভাইটাল টপিকগুলো, সুপারফিশিয়াল টপিকগুলো ডিসকাশন করা হয়ে গেছে। সো আশা করি সবাই ক্লাসটা এনজয় করছো, ক্লাস নোট করছো, এবং কারো যদি কোথাও প্রবলেম থাকে একটু টেনে টেনে যদি আবার দেখো, জিনিসগুলো ইজি হবে। পড়াইতে গিয়ে আমার ওই একটা দুইটা ইনফরমেশন এদিক সেদিক হতে পারে, যেহেতু কন্টিনিউসলি পড়াইতে হয়, আর দেখা যায় এইখানেও ভুল থাকতে পারে। সো এটার জন্য আগে থেকে সরি বলছি। আর ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিও, বিকজ অনেকেই এই চ্যাপ্টারগুলা মানে এখনো ঠিকভাবে বোঝে না। সো এই ক্লাসটা করলে আমার মনে হয় না রক্তের উপর আরো কোনো ক্লাস করা লাগবে স্পেশালি। সো এই ক্লাসটা তাদেরকে দিতে পারো। আর যারা অ্যাডমিশনে এখনো মানে সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ, তাদের এখনো যদি কোনো টপিকে প্রবলেম থাকে, তারা একটু ক্লাসগুলা করো আমাদের। অ্যাট দ্য সেম টাইম যার যে কোনো প্রবলেম কমেন্টে একটু আমাদের জানাও, আমাদের গ্রুপে মেসেজ দাও। গ্রুপে মেসেজ দিলে আমরা সেগুলা দেখে তোমাদের রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। অনেকে আছো যারা অ্যাডমিশনের এখনো গুছাইতে পারতেছো না, তারা পড়াশোনা শুরু করে দাও। আমাদের হাতে আস্তে আস্তে সময় কমে আসে, আগে থেকে যদি একটু সলভ করো তাহলে খুব ইজি হবে। আর সবাই একটু পেজে একটু সবাই জিনিসটা সবাইকে শেয়ার করে দাও, এবং আমাদের এই গ্রুপের প্রতিটা লেকচারকে ফলো করো। সো দেখা হবে পরে কোনো ভিডিওতে, পরে কোনো লেকচারে। কার কোন লেকচার লাগবে একটু কমেন্টে জানাও। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।